কি খবর সবার? কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো তোমাদের আজকে হলো ভেক্টরের সেকেন্ড ক্লাস। তো যারা যারা হচ্ছে আমাদের সাথে আজকে ফ্যান্টাসি কিংডমে দেখা হয়েছিল, তোমরা একটু হাই হ্যালো দিও তো। কাদের সাথে ফ্যান্টাসি কিংডমে দেখা হয়েছিল? আহ সেখান থেকে একটু দেখি কেউ কি ক্লাসে জয়েন করতে পারছো কিনা। সো আজকে হলো আমাদের ফ্যান্টাসি কিংডমে প্রোগ্রাম ছিল, জিপিএ 5 সেলিব্রেশন প্রোগ্রামটা। তো সেইখানে হচ্ছে সকালবেলা গিয়েছিলাম এবং আসতে আসতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। তারপরে হচ্ছে এই যে তোমাদের ক্লাসে ঢুকলাম। তো তোমরা হচ্ছে গতকালকের যে ক্লাসটা ছিল সেই ক্লাসের পরে কিন্তু মোটামুটি বলতে পারো যে আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, আমাদের আগের দিনের সাথেও কিন্তু অনেক বেশি রিলেটেড। ঠিক আছে। সো প্রথমে আমি আগে সবাইকে যে কথাটা বলি যে লাইভ ক্লাসে যখনই জয়েন করবা তখন কমেন্টের দিকে একদমই প্রথমে মনোযোগ দিও না। হ্যাঁ, মাননীয় ভাইয়া কেমন আছেন? এই তো ভাইয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে কেমিস্ট্রি ক্লাস হয় নাই কেন? সম্ভবত ওই যে আমরা বললাম না, জিপিএ 5 প্রোগ্রামে গিয়েছিলাম, তো আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে গেছে, তো সেই কারণে আগের থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল ওইটা। ওকে। সো আমার সোনা পাখিরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ শরীরে আছো। তোমাদের সাথে অনেকদিন পর দেখা হলো, ঠিক প্রায় ধরো 22 ঘন্টা পরে, 22 সাড়ে 22 ঘন্টা পরে আবার দেখা হলো। তো আমরা হচ্ছে কালকে আসবেন প্রোগ্রামে? হ্যাঁ ইনশাল্লাহ আগামী কালকেও আসবো। দোয়া করো যাতে করে শরীর টরীর সুস্থ থাকে, শরীর ভালো থাকে। আজকে কোথায় গিয়েছিলাম? ওই যে বললাম ফ্যান্টাসি কিংডমে গিয়েছিলাম, কালকেও ফ্যান্টাসি কিংডমে প্রোগ্রাম আছে। ওকে। চুয়াডাঙ্গাতে আসবো কিনা, আসার ইচ্ছা করে, আসলে সব জায়গাতে যাইতে ইচ্ছা করে, কিন্তু ওই যে ক্লাস থাকে বলে দেখা যায় যে ওই দিনের দিন যদি আবার ফেরত আসতে না পারি ওই ইভেন্ট থেকে, তাহলে তো ক্লাস মিস হয়ে যাবে। তো ক্লাস মিস হলে তো আলটিমেটলি সবার লস, তাই না? তো দেখা যাবে সারা বাংলাদেশ থেকে যেহেতু স্টুডেন্টরা ওয়েট করে ক্লাসের জন্য, সো আমরা যদি এখন ইভেন্ট করে বেড়াই সব জায়গাতে, তাহলে তো আসলে সমস্যা। তো এই কারণে হচ্ছে আমরা সবগুলো জায়গাতে যেতে পারি না। চেষ্টা থাকে, মনের ইচ্ছা থাকে সবসময় সবগুলো ইয়াতে যাওয়ার। আমি ফেসবুকেও কমেন্ট দেখতে পাচ্ছি, মফিজুল ইসলাম, সাদিয়া সুলতানা, মেহেদি হাসান, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু অ্যাপে চলে আসো। অ্যাপে চলে আসলে যেটা হবে যে তোমাদের ক্লাসের যে অ্যাটেন্ডেন্সটা সেটা কিন্তু আমরা কাউন্ট করতে পারি। হ্যাঁ, আপনি কি অসুস্থ? আসলে হ্যাঁ, একটু হালকা একটু অসুস্থ, জাস্ট কাশি আছে, সর্দি সর্দি কাশি ছিল। তারপরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন একটু ভালো। 29 সেপ্টেম্বর নারায়ণগঞ্জে আসা হবে কিনা এখনই বলতে পারছি না ভাইয়া। হ্যাঁ, তোমরা একটু আমাদের পেজে খেয়াল রেখো, সেখান থেকে আমরা কিন্তু জানাই টানাই দেই। তো সবাই আস্তে আস্তে জয়েন করছে, তার আগে আমি ক্লাসের কিছু এটিকেটস বলে একটু বলে দেই আহ, তোমার জন্য, যে ভাইয়া ক্লাসে যেহেতু জয়েন করেছো, প্লিজ কেউ যে শুয়ে শুয়ে ক্লাস করো না। হ্যাঁ, যে ভাই আরে ঠিক আছে ভাইয়া ক্লাস নিচ্ছে, সমস্যা নাই, আমি একটু চেগাই, হ্যাঁ চেগাই শুয়ে টুয়ে ক্লাস টাস করি, এইগুলা করো না বস। এগুলা করলে আলটিমেটলি তোমার কিন্তু দেখা যাবে যে হঠাৎ করে দেখবা যে ফোনের ফোনটা তোমার নাকের উপর এসে পড়ছে, হয় নাক ভাঙবে অথবা ফোনের স্ক্রিন ভাঙবে, কিছু একটা হবে। তো এইটা 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 কিন্তু বস করলে সমস্যা। হ্যাঁ, তো তোমার হচ্ছে শুয়ে শুয়ে ক্লাস করো না, একদম প্রপারলি বসে বসে যেভাবে করে অফলাইন ক্লাস করো, মন দিয়ে ক্লাস করো, সেইভাবে করে একটা চেয়ার টেবিলে বসে প্রপারলি ক্লাস করো। এবং সবসময় চেষ্টা করবা যে হচ্ছে যদি সম্ভব হয় তাহলে একটা বড় স্ক্রিনে ক্লাস করার জন্য। এটা আমরা সবসময় গার্জিয়ান মিটিং এ কিন্তু বলি। তো গার্জিয়ান মিটিং গুলা যখন হবে তখন আঙ্কেল আন্টিদেরকে একটু গার্জিয়ান মিটিং এ পাঠায়ও, সেখানে আমরা আঙ্কেল আন্টিদেরকে বলি যে আপনারা কেন ফোন কিনে দিছেন, একটা ট্যাবলেট যদি কিনে দেন তাইলে কিন্তু আরো ভালো হয়। বিষয়টা আসলে সত্য। যদি একটা ট্যাব থাকে বা একটা বড় স্ক্রিনে যদি ক্লাস করতে পারো তাহলে কিন্তু তোমার জন্য অনেক বেশি সুবিধা হবে, কারণ ল্যাপটপ ফোনের স্ক্রিনই ছোট, সেই ছোট স্ক্রিনে আসলে কনসেন্ট্রেট করাটা একটু কষ্টকর হয়। সো যাদের একান্তই সমস্যা তারা হচ্ছে ফোনের স্ক্রিনে করো, কিন্তু যদি মনে হয় যে না ভাই আমার অফলাইনে তো অনেকগুলো টাকা বেঁচে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি এখানে ইনভেস্টটা করব, তাহলে কিন্তু এটা অনেক ভালো একটা জায়গা হবে। তো এটা হচ্ছে আঙ্কেল আন্টিদেরকে আমরা সবসময় বুঝাই বলার চেষ্টা করি। তো গার্জিয়ান মিটিং গুলো যখন হবে তখন একটু ওনাদেরকে পাঠায়ও। আর হচ্ছে আর নিজেদের যদি মনে করো যে না ভাই এটা সুযোগ আছে, তাহলে যত দ্রুত পারো একটা বড় স্ক্রিন ম্যানেজ করো। আর হচ্ছে এখন কমেন্ট একদম অফ করে দাও, কমেন্ট করতে যেও না তোমরা হচ্ছে কমেন্ট অফ করার দরকার নেই, ওর কমেন্ট থাকুক।
কিন্তু মানে যারা স্টুডেন্টরা আছো তোমরা হচ্ছে একদম এক হাত দূরে রাখো ডিভাইসটা, ঠিক আছে? এক হাত দূরে রেখে যা কিছু বলছি একদম চিবিয়ে চিবিয়ে কিন্তু প্রত্যেকটা শব্দ কথা বাক্য বলবো, হ্যাঁ? তো ইনশাল্লাহ প্রত্যেকটা লাইন প্রত্যেকটা সেন্টেন্সে তুমি বুঝতে পারবা। জাস্ট একটু তোমার ধৈর্যটা আমাকে একটু দাও 1.5 ঘন্টা। ইনশাল্লাহ দেখবা 1.5 ঘন্টার পরে তুমি অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারবা, অনেক বেসিক বুঝতে পারবা, অনেক ফিল পাবা, ঠিক আছে? ওকে, সো এখন আপাতত আমরা এই যে কোথায় আসবেন না স্যার, এখানে আসলেন না, মন খারাপ করছি হাবিজাবি, এগুলো আপাতত প্লিজ আর বলো না। এগুলো দেখলে আমারই খুব খারাপ লাগে যে সবগুলো জায়গাতে যেতে পারলাম না। কিন্তু ইনশাল্লাহ চেষ্টা থাকে সবসময় সবগুলো জায়গাতেই যাওয়ার। দেখো যে আমাদের শিক্ষক পেজে কিন্তু আগের দিন জানায় দেওয়া হয় যে ওই পরের দিনের প্রোগ্রামে যাবো কিনা। হ্যাঁ, ওকে, সো চলেন আমরা তাহলে শুরু করি। সবাই খাতা কলম আশা করি বের করে ফেলেছেন। আমরা হচ্ছে যারা সাউন্ড কম বলছো তারা দেখো সাউন্ড কিন্তু ঠিক আছে, কিন্তু ওই যে তোমাদের ফোনে অনেক সময় সর্বোচ্চ সাউন্ডটা দিলেও ম্যাক্সিমাম ভলিউম দিলেও দেখা যায় যে সাউন্ডটা প্রপারলি আসে না, ফোনের স্পিকারে অনেক সময় সমস্যা থাকে বলে। কিন্তু তুমি একটা হেডফোন ইউজ করো তাহলে পারফেক্ট সাউন্ড পাবা সব সময়, ঠিক আছে? আচ্ছা, ওকে ভাইয়া, এফবি তে কোয়ালিটি আরো ভালো থাকে, এটার কারণ হচ্ছে অ্যাপে আমরা এমন সিস্টেম করছি যাতে করে তোমার মেগাবাইট কম খরচ হয়। তো অনেকেই আছো যারা হচ্ছে অ্যাপে হলো আসলে দেখা যায় খুব লিমিটেড মেগাবাইটের মধ্যে চলার চেষ্টা করে। সেটার জন্য আমরাও চেষ্টা করছি যে ব্যান্ডউইথ যাতে সবচেয়ে কম লাগে, হ্যাঁ? আর হচ্ছে ফেসবুকেও যেতে পারো, কিন্তু ফেসবুকে ক্লাস করাটা আমরা এনকারেজ করি না কখনোই, কারণ ওই দেখা যায় টুং করে একটা নোটিফিকেশন বাজলে তখন আবার অন্যদিকে চলে যাওয়ার একটা মানসিকতা থাকে। ওকে, ঠিক আছে, বিগ ফ্যান, আমিও তোমাদের অনেক বিগ ফ্যান, অনেক বড়, অনেক 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 বড় ভক্ত, হ্যাঁ? ঠিক আছে, চলেন তাহলে আমরা শুরু করি। এমসিকিউ টেস্টের অপশন আছে কিন্তু প্রশ্ন আসছে না, কি করব? এটা হয়তো তোমার অ্যাপে একটু আপডেট দেওয়া লাগতে পারে। যাই হোক, যে কোনো সমস্যা হলে 16780 এইটাতে হচ্ছে ফোন দিও। ঠিক আছে ভাই, ল্যাপটপে তো ক্লাস করা যায় না। ল্যাপটপে অবশ্যই ক্লাস করা যায় যদি ওয়েবসাইট থেকে করো, কিন্তু অ্যানিমেটেড লেসন গুলো ল্যাপটপে পাওয়া না, সেটার জন্য তোমাকে অ্যান্ড্রয়েড ডিভাইস লাগবে। ওকে, তো বস চলো আমরা শুরু করি বিসমিল্লাহ বলে। আমরা চলো শুরু করি আজকে ভেক্টরের 2 নাম্বার লেকচার, খুবই ইম্পর্টেন্ট লেকচার। তো আসলে সহজ, যা যা পড়বো আজকে কিন্তু খুবই সহজ, খুবই সহজ সিম্পল লেকচার। তো যারা চেনো না, আজকে প্রথমবারের মতন ক্লাস করতে আসছো, তোমাদেরকে আমি আর একটু পরিচয় দেই। আমি হচ্ছে মাসরুর হোসেন, পড়াশোনা করেছি বুয়েট থেকে এবং তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ কমপ্লিট করেছি এবং এখন শিক্ষতে আছি ফিজিক্স মেন্টর হিসেবে। ওকে, সো দেখো, আমরা প্রথমে বিশেষ কয়েকটা ভেক্টর নিয়ে কথা বলবো, কিন্তু এই বিষয়গুলো একদমই কমপ্লেক্স না, একদমই খুবই সহজ সিম্পল, খুবই সহজ সিম্পল। যেমন আমরা কয়েকটা ভেক্টরের পরিচিতি নিয়ে কথা বলবো। যেমন ধরো আমি একটা ক্লাসের মধ্যে যখন যাই, সেই ক্লাসের মধ্যে গেলে আমাকে ধরো কেউ যদি পরিচয় করায় দেয় স্টুডেন্টদের সাথে, তখন কি বলবে যে ভাই ওর নাম রাশেদ, ও ক্লাসের ফার্স্ট বয়, ভাই ওর নাম হচ্ছে কালাম, ও হচ্ছে আমাদের ক্লাসের ক্যাপ্টেন। হ্যাঁ, তো এরকমই যেমন বিভিন্ন জনের সাথে আমাদেরকে পরিচয় করায় দেয় না, তো ঠিক তেমনি আমরা এখন একটা ভেক্টরের ক্লাসে ঢুকলাম এবং ভেক্টরের ক্লাসে আমাদের যত ভেক্টরের বন্ধুরা আছে সেই ভেক্টরের বন্ধুদের আমরা একটু পরিচিতি নিচ্ছি আর কি। তো এই জন্য এগুলাকে একদম কঠিন ভাবে দেখবা না, খুবই সহজ, খুবই সিম্পল। কয়েকটা ভেক্টরের আমরা বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানবো। হ্যাঁ, টোল ফ্রি, ওইটা 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 সম্ভবত টোল ফ্রি, আমি শিওর না, 16780 এখনই কনফার্ম করতে পারছি না, কিন্তু এটা একটু দেখো। না, ওইটা সলভ করার জন্য না আলবারাদি, নিজে চিন্তা করবা। না পারলে কোনো প্যারা নাই, কিন্তু নিজে চিন্তা ভাবনা করে বের করবো, এটা কখনো কোনো পরীক্ষায় আসবে না। ঠিক আছে, ওকে, চলো আমরা তাহলে শুরু করি। সবাই প্লিজ এখনো কমেন্ট করো অফ করো, আগে একটু এই ক্লাসটা দেখো। লেকচার 1 না করলে লেকচার 2 করতে আমরা কখনো এটা রিকমেন্ড করি না। সবসময় প্রথম লেকচার থেকে তারপরে দেখতে আসা উচিত, কিন্তু তবুও তুমি লেকচার 2টা দেখো। যদি মনে করো ভাই বুঝতে পারছি না, তাহলে প্রথম লেকচার থেকেই তোমাকে দেখে আসতে হবে। ওকে বস, চলো আমরা শুরু করি এখন। প্লিজ আর কেউ কমেন্ট করো না, আমার মাননীয় স্টুডেন্টরা, আমি তোমাদের অনেক বিগ ফ্যান। হ্যাঁ, এখন এখন চলো আমরা একদম ফুল কনসেন্ট্রেট করি। সবাই অলরেডি জয়েন করে ফেলেছে, আমরা এবার মনোযোগ দিয়ে ক্লাস করি। দেখো, প্রথমে আমাদের এখানে যেটা নিয়ে কথা বলছি সেটা হলো স্বাধীন ভেক্টর, ফ্রি ভেক্টর। কি বললো দেখো, সংজ্ঞাটা একটু পড়ো, সহজ সংজ্ঞা। কোন ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে, মানে ওই যে ইনিশিয়াল পয়েন্টটা, শুরুর পয়েন্টটা কোথায় হবে, তা যদি ইচ্ছে মতো পছন্দ করা যায় তবে সেই ভেক্টরকে স্বাধীন ভেক্টর বলে। যেমন ধরো, আমরা যদি এমন একটা ভেক্টর নেই, এটা মনে করো একটা ভেক্টর, সো এই ভেক্টরটাকে আমি যদি যেদিকে খুশি সেদিকে নিতে পারি, তাহলে এটাকে আমরা বলছি স্বাধীন ভেক্টর। সহজ না? একদম সিম্পল। কিন্তু যেই ভেক্টরটাকে আমরা যে কোনো দিকে মুভ করাতে পারি, সরাতে পারি, সেটাকে আমরা বলছি ফ্রি ভেক্টরস, স্বাধীন ভেক্টর। এই যে সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে স্বাধীন যদি আসলে মুক্তভাবে চলাচল করতে পারে, বা চলাচল করতে পারে না,
মানে বিষয়টা হচ্ছে যে আমরা ভেক্টরটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি, শিফট করতে পারি। কিন্তু সীমাবদ্ধ ভেক্টর যেগুলা সেগুলাকে আসলে শিফট করতে পারি না। সেই ভেক্টরটা যেই জায়গাতে থাকে সেই জায়গাতেই কিন্তু আমাকে ওটাকে রাখতে হয়। সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছামতো পছন্দ করতে দেওয়া না হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট বিন্দুকে যদি আদিবিন্দু হিসেবে ঠিক করে রাখা হয়, তাহলে সেই ভেক্টরকে সীমাবদ্ধ ভেক্টর বলে। তোমরা দেখো, আমরা গতকালকের ক্লাসে কিন্তু এক ধরনের ভেক্টর নিয়ে পড়াশোনা করেছিলাম, সেটা ছিল অবস্থান ভেক্টর। বলো তো, অবস্থান ভেক্টর আমরা সবসময় কিন্তু মূল বিন্দু থেকে হিসাব করতে হয়। আমাদের অবস্থান ভেক্টরটা সবসময় কিন্তু মূল বিন্দু থেকে হিসাব করতে হয়। সো মনে করো এইটা যদি আমাদের একটা পি বিন্দু হয়, তাহলে এই পি বিন্দুর যে অবস্থান ভেক্টর সেটা কিন্তু এই যে ও থেকে পি পর্যন্ত, ঠিক আছে? পি বিন্দুর যে অবস্থান ভেক্টর সেটা কিন্তু ভাইয়া এই ও থেকে পি পর্যন্ত, তাই তো? তো দেখো, আমি কিন্তু এই ভেক্টরটাকে অবস্থান ভেক্টর বলছি। অবস্থান ভেক্টর কিন্তু আমি এইটাকে বা অন্য কোনোটাকে বলতে পারবো না, এটাকে কিন্তু আর সরালে সেটাকে আর অবস্থান ভেক্টর বলতে পারবো না। অবস্থান ভেক্টর হওয়ার জন্য সবসময় আদি বিন্দুটা এই যে মূল বিন্দু থেকে হতে হবে। তাহলে এটা একটা সীমাবদ্ধ ভেক্টর। অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর। অবস্থান ভেক্টর এটা একটা অবস্থান ভেক্টর, এটা হচ্ছে একটা কি, একটা হলো সীমাবদ্ধ ভেক্টর। দেখো ভাইয়া, এখান থেকে কি ভাইয়া প্রশ্ন আসে পরীক্ষায়? খুবই কম, মানে আসে না বললেই চলে। তো এইগুলা নিয়ে আসলে আমাদের খুব বেশি প্যারা নেওয়ার দরকার নাই। হ্যাঁ, এগুলা একদমই সহজ জিনিসপত্র, এগুলা থেকে প্রশ্ন আসে না বললেই চলে। তো আমরা যত দ্রুত পারবো আগে ইম্পর্টেন্ট টপিকগুলোর দিকে তাড়াতাড়ি চলে যাব। ঠিক আছে ভাইয়া, সমপ্রারম্ভিক ভেক্টর ওগুলা দেখবো, আমাদের টপিকের মধ্যে থাকলে ডেফিনেটলি থাকবে। কালকের এইচডব্লিউটা করে দেন না, সব এইচডব্লিউ করে দেওয়া যাবে না, কারণ ওইটা যদি এরকম হতো যে আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাহলে ডেফিনেটলি করে দিতাম। কিন্তু ওইগুলা যেহেতু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, 210 ডিগ্রি যেটা বলেছি সেটা তোমাদের একদম ব্রেইন স্টর্মিং এর জন্য রেখে দেওয়া। সো মাথা খাটাইতে হবে ভাইয়া, সবকিছুর সলিউশন নিয়ে যদি পড়ে থাকো। তুমি যদি একটা জিনিস একটু খেয়াল করো, এখন তুমি ম্যাথ প্রবলেম সলভ করছো, এই প্রবলেমগুলার তুমি করার পরে একটা সলিউশন বইয়ের সাথে মিলাতে পারছো, তুমি একটা কনফিডেন্স পাচ্ছ যে হ্যাঁ ঠিক আছে এটা সলভ হয়েছে। এই কনফিডেন্সটা তোমাকে দিচ্ছে কিন্তু বইয়ের উত্তরটা। কিন্তু বলো তো, লাইফে তুমি অনেক রকম প্রবলেমের মধ্যে পড়বা, অনেক রকম সমস্যার মধ্যে পড়বা, সেই সমস্যার সমাধান কি তুমি কোনো ভাইয়ার কাছে গেলে পাবা? সেই সমস্যার সমাধান কি তুমি কোনো গাইড বইতে পাবা? পাবা না। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু তার সমস্যাগুলো ইউনিক হয়। তো তোমার লাইফের সমস্যা কিন্তু তোমাকে নিজে থেকেই প্ল্যান করে নিজে থেকেই সলভ করতে হবে, নিজের মাথা খরচ করে, মাথা খাটায়। এবং সেই সময়ে তোমাকে কিছু ডিসিশন নিতে হবে। এই ডিসিশন গুলা কি সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে, সেই ব্যাপারে যখন তুমি ডিসিশন নিচ্ছ সেই মুহূর্তে তোমার কিন্তু অনেক বেশি কনফিডেন্স থাকতে হবে যে না, আমি লজিক্যালি চিন্তা করে যা কিছু করছি এই লজিকে আমি কনফিডেন্ট, আমি যে ডিসিশনটা নিচ্ছি সেই লজিকে আমি কনফিডেন্ট। এইরকম ডিসিশন নেওয়ার একটা ক্যাপাসিটি তোমার মধ্যে থাকতে হবে। তো এই জন্য সব প্রবলেমের সলিউশন পাওয়াটা জরুরি না। কিছু প্রবলেম থাকুক না যেগুলো তুমি নিজের মাথা খরচ করে, বুদ্ধি খরচ করে চেষ্টা করছো, এই চেষ্টাটুকুই আসলে দরকার। এই চেষ্টাগুলাই তোমার একটা বইতে লেখা হবে এবং সেইগুলাকে বেচেই তুমি আলটিমেটলি দেখবা তখন তোমার লাইফের বিভিন্ন প্রবলেম গুলাকে খুব সহজে তুমি সলভ করতে পারছো। তো এই জন্য যেই প্রবলেমগুলো সলভ করা জরুরি পরীক্ষার জন্য সেগুলো ডেফিনেটলি আমি সলভ করে দিব, এটা নিয়ে কোনো চিন্তাই করো না। ওগুলা তোমার পরীক্ষার জন্য যেগুলো লাগবে সেগুলো করব, কিন্তু এই যে পড়ানোর মাঝে মাঝে কিছু উল্টাপাল্টা প্রশ্ন দিব, সেগুলো সব যেগুলো বলবো সলিউশন আমি দিব না, সেগুলো নিয়ে তোমরা নিজেরা চিন্তা ভাবনা করবা। এটা তোমাদের মাথা খাটাতে, একটা নিজেদের একটা ডিসিশন নেওয়ার উপরে কনফিডেন্স তৈরি করতে অনেক হেল্প করবে। ঠিক আছে, এটাই। ওকে, দেখো তাহলে আমরা এবার যেটা বলছিলাম, অবস্থান ভেক্টর হচ্ছে একটা সীমাবদ্ধ ভেক্টর। এটা একটা এক্সাম্পল মাথায় রেখো, ঠিক আছে? ওকে, সো এটা এটা সহজ জিনিস। এখন দেখো যে এইখান থেকে আসলে কিছু টপিক আসে, যেমন দেখো সমান ভেক্টর। সমান ভেক্টর মানে হচ্ছে ইকুয়াল ভেক্টর। সমান ভেক্টর, দুইটা ভেক্টরকে কখন আমরা সমান ভেক্টর বলতে পারবো? একটু মনোযোগ দাও, খুবই সহজ। সমান ভেক্টর, একটা ভেক্টরকে যদি সমান হতে হয়, দুইটা ভেক্টর যদি পরস্পর সমান হতে হয়, তাহলে দুইটা ভেক্টরের মান সমান হতে হবে, দুইটা ভেক্টরের দিক সমান হতে হবে। এই ভেক্টরের মান বড় না এই ভেক্টরের মান বড়? তোমরা একটু আমাকে কমেন্টে জানাও তো, এ ভেক্টরের মান বড় না বি ভেক্টরের মান বড়? এটা একটু জানাও তো দেখি, কোন ভেক্টরের মানটা বড়,
বি ভেক্টরের মান বড়। সেটা তুমি কি দেখে বুঝলে? সেটা তুমি হচ্ছে ভেক্টরের সাইজ দেখে বুঝলে। সো তাহলে এই যে ভেক্টরটা, সেই ভেক্টরটা যে আমি এখানে লিখলাম, এটা হচ্ছে একটা বি ভেক্টর। খেয়াল করে দেখো, এখানে যার সাইজ যত বড় হবে যেই ভেক্টরের, তার মান কিন্তু তত বড় হবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ভেক্টরের মধ্যে কিন্তু বি ভেক্টরের সাইজটা অনেক বড়। তাহলে বি ভেক্টরের সাইজটা যদি বড় হয়, তাহলে এইটা কিন্তু মান বড়, এটার সাইজ যেহেতু ছোট তাই এটার মানও কিন্তু কম। এক্সেলেন্ট। তাহলে বলো তো, যদি আমি মান সমান হতে হয় দুইটা ভেক্টরের, তার মানে তাদের সাইজটাও সেম হতে হবে। যদি দুইটা ভেক্টরের মান সমান হতে হয়, তাহলে তাদের সাইজটাও সেম হতে হবে এবং দিক একই হতে হবে। দেখো, এটা যেই দিকে নির্দেশ করছে, এটা কিন্তু সেই একই দিক নির্দেশ করছে। এটা যেই দিক নির্দেশ করছে, এটা কিন্তু সেই একই দিক নির্দেশ করছে। এটা যদি পূর্ব দিক নির্দেশ করে, এটাও কিন্তু ভেক্টরটা সেই পূর্ব দিকই নির্দেশ করছে। সো তাহলে মেইন থিমটা হচ্ছে, যখন আমরা দুইটা ভেক্টরকে সমান ভেক্টর বলবো, তখন কিন্তু তাদের মান সমান হতে হবে এবং তাদের দিক সমান হতে হবে। তাহলে এই যে মান এবং দিক দুইটাই কিন্তু সমান। কিন্তু খুব কেয়ারফুল, এখানেই আমাদের সবচেয়ে বড় ভুলটা হয়। সেটা হচ্ছে, সমান ভেক্টর হতে গেলে অবশ্যই দুইটা ভেক্টরকে ভাইয়া সমজাতীয় ভেক্টর হতে হবে। দুইটা ভেক্টরকে ভাইয়া কি হতে হবে? সমজাতীয় ভেক্টর হতে হবে। সমজাতীয় কথাটার মানে কি? মানে হচ্ছে, যদি এই ভেক্টরটা দিয়ে আমি 5 নিউটন বুঝে থাকি, অর্থাৎ বলের একক বুঝে থাকি, তাহলে এই ভেক্টরটাকেও আমার 5 নিউটন বুঝতে হবে। অর্থাৎ এটা যদি বলকে নির্দেশ করে, এই ভেক্টরটাও তাহলে বলকে নির্দেশ করতে হবে। অর্থাৎ সমজাতীয় বলতে আমরা ওইটাই বুঝি যে একই রাশিকে নির্দেশ করে যেন। এইটা যদি আমাদের আহ বেগ হতো, তাহলে এটাও কিন্তু বেগ হতে হতো, যদি দুইটা সমান ভেক্টর আমরা চাইতাম। তাহলে ভাইয়া একদম সহজ জিনিস, সমান ভেক্টর কখন হবে? দুইটা ভেক্টরের যদি মান সমান হয় এবং দুইটা ভেক্টরের যদি দিক সমান হয় এবং ভেক্টরগুলা যদি সমজাতীয় হয়, অর্থাৎ দুইটা ভেক্টর যদি একই রাশিকে নির্দেশ করে, তবেই আমরা দুইটা ভেক্টরকে সমান ভেক্টর বলতে পারবো। এবার আসো, সমান ভেক্টরকে ইকুয়াল ভেক্টর বলা হচ্ছে। এরপরে আসো বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। দেখো, ওই যে বললাম না যে তুমি একটা মনে করো ক্লাসে ঢুকে বিভিন্ন বন্ধুর সাথে পরিচিত হচ্ছ। সো সমান ভেক্টর তোমার একটা বন্ধু, বিপরীত ভেক্টর তোমার একটা বন্ধু। সো তুমি কালকে স্কুলে বা কলেজে যাবা, কলেজে ক্লাস শুরু হবে। কলেজে ক্লাস শুরু হওয়ার পরে এরকম জিজ্ঞেস করবা, এই সমান ভেক্টর কে আছে সেখানে, বিপরীত ভেক্টর কে আছে সেখানে। তো মেইন বিষয়টা হচ্ছে যে আসলে আমরা একটা কলেজে গেছি, কলেজে যাওয়ার পরে বিভিন্ন জনের সাথে পরিচিত হচ্ছি। তো এটাকে একদম সহজ ভাবে নাও। ধরো কারো হইতে পারে যে ভাই আমি হচ্ছে বাসায় গেলে আমরা থাপড়াই, হ্যাঁ, ওর একটা আলাদা বৈশিষ্ট্য আছে যে ও বাসায় গেলে থাপড় খায়। তারপর ধরো আরেকটা হইতে পারে কারো বৈশিষ্ট্য যে ভাই আমি বাসায় যে গিয়া যখন ঢুকি, ঢুকতে গেলেই পিছলায় পড়ে যাইগা, এটা ওর আরেকটা বৈশিষ্ট্য। তো ধরো এরকম বিভিন্ন মানুষের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে যেমন আমরা এক একটা কাজ হতে পারে, ঠিক তেমনি এই ভেক্টরেরও বিভিন্ন বৈশিষ্ট্য আছে। সমান ভেক্টর হতে গেলে তাদের বৈশিষ্ট্য কেমন, বিপরীত ভেক্টর হতে গেলে তাদের বৈশিষ্ট্য কেমন। তো সেইগুলা নিয়ে হচ্ছে আমরা কথা বলছি। তাই এগুলো একদম সহজ ভাবে নাও, ইজি ভাবে নাও। এগুলা কোনো কঠিন জিনিস না, কিন্তু এগুলা আমাদের মাঝে মাঝে টুকটাক অবজেক্টিভের জন্য কিন্তু লাগে। বিপরীত ভেক্টর হতে গেলে কি হতে হবে, বা নেগেটিভ ভেক্টর হতে গেলে কি হতে হবে? সমজাতীয় হতে হবে, মাস্ট। এদের অবশ্যই সমজাতীয় হতে হবে, মান সমান হতে হবে এবং দিক হবে একটা আরেকটার উল্টা। তার মানেটা কি ভাই? দেখো, তার মানেটা হচ্ছে যে মনে করো এই দিকে যদি একটা ভেক্টর থাকে, তাহলে অন্য আরেকটা ভেক্টর যাতে করে এটা ঠিক 180 ডিগ্রি হয়, ঠিক বিপরীত হয়। অর্থাৎ এটা যদি পূর্ব দিক নির্দেশ করে, এটা যেন পশ্চিম দিকে নির্দেশ করে। তাহলে আমরা বলবো দুইটা ভেক্টরকে নেগেটিভ ভেক্টর বা বিপরীত ভেক্টর। অর্থাৎ দেখো, এখানে মান কিন্তু সমান। মান কি দেখে সমান বুঝি? দৈর্ঘ্য সমান দেখে বুঝি। তো তাহলে ওর মান যা, এর মানও কিন্তু তাই, কিন্তু একটার দিক আরেকটার দিকের উল্টা। এবং অবশ্যই তাদেরকে সমজাতীয় হতে হবে। অর্থাৎ এইটা যদি বল নির্দেশ করে, এটাকেও কিন্তু বল বোঝাতে হবে। বুঝতে পারছো? ওকে। সো তাহলে এটা হচ্ছে আমাদের যদি একটা এ ভেক্টর হয়, তাহলে এইটা কিন্তু আমাদের একটা এ ভেক্টর নির্দেশ করবে। সো একজন বলছো ভাই উদাহরণ দেন। ভাই এটাই উদাহরণ। এখানে কিন্তু এই যে দুইটা বল যদি একই দিকে একই মানে পরস্পর কাজ করে, তাহলে দুইটা ভেক্টরকে আমরা সমান ভেক্টর বলবো। দুইটা ভেক্টর, ধরো দুইটা ফোর্স,
একটা 5 নিউটন বল ডান দিকে কাজ করছে এবং আরেকটা 5 নিউটন বল বাম দিকে কাজ করছে। সো সেই ক্ষেত্রে আমরা বলবো দুইটা ভেক্টর একটা আরেকটার বিপরীত ভেক্টর। ঠিক আছে? ওকে। জারিন তাসনিম ওভি, যখন এই টপিকটা আসবে তখন এটা নিয়ে আলোচনা করব ভাইয়া। তুমি স্প্যামিং করো না, তোমাকে ব্যান করে দেওয়া হবে কিন্তু। আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? এখন যা পড়াচ্ছি আগে এটাতে সম্পূর্ণ ফোকাস করো। ওকে। দেখো, তাহলে আমরা সমান ভেক্টর কি বুঝলাম, বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর কি সেটাও কিন্তু বুঝলাম। এবার আসো লাইক ভেক্টরস এবং আনলাইক ভেক্টরস। এটা কি জিনিস? এটার বিষয়টা হচ্ছে এরকম যে ভাই দেখো, সদৃশ ভেক্টর মানে হচ্ছে তারা সমজাতীয় হতে হবে, এবং সমজাতীয় মানে কি, যে দুইটাই হয়তোবা আমাদের ইয়া নির্দেশ করবে, বেগ নির্দেশ করবে বা বল নির্দেশ করবে, ঠিক আছে, বা ত্বরণ নির্দেশ করবে। তো সদৃশ ভেক্টর কোনগুলা? সদৃশ ভেক্টর হতে গেলে দুইটা ভেক্টর পরস্পর সমজাতীয় হতে হবে এবং তাদেরকে একই দিকে কাজ করতে হবে, একই দিকে কাজ করতে হবে, একই দিকে কাজ করতে হবে। যেমন ধরো, এইটা যদি আমাদের ধরো 10 নিউটনের একটা বল হয়, তাহলে এই ভেক্টরটা মনে করো 6 নিউটনের একটা বল নির্দেশ করছে, এবং দুইটার ডিরেকশন যদি একই দিকে হয়, তাহলে এই দুইটা ভেক্টরকে আমরা বলতে পারি তারা হচ্ছে সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর, লাইক ভেক্টরস, একই টাইপের ভেক্টর। দেখো, কিন্তু এখানে মান কিন্তু সমান হওয়াটা ম্যান্ডেটরি না। দিক যদি সেম হয়, দুইটা ভেক্টর যদি সমজাতীয় হয়, তাহলে আমরা এই দুইটা ভেক্টরকে পরস্পর সদৃশ ভেক্টর বলতে পারবো। এইটার মান সমান না হলেও চলবে। থ্যাংক ইউ সুরাইয়া খানম এত দ্রুত বোঝার জন্য। সমজাতীয় ভেক্টর কাকে বলে এটা আমি অলরেডি বলেছি, যে দুইটা ভেক্টর যদি একই রাশির হয়, অর্থাৎ বেগ বেগ বা আমাদের হচ্ছে বল বল অথবা হচ্ছে ত্বরণ ত্বরণ, দুইটা ভেক্টর যদি একই রাশিকে নির্দেশ করে তাহলে আমরা বলি সমজাতীয়। ঠিক আছে? ওকে, এক্স্যাক্টলি, আরাফাত রহমান খুব সুন্দর করে বলছে, সমান ভেক্টর হচ্ছে দুটো ভেক্টর একে অপরের কপি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সমান ভেক্টরে যদি মানের ছোট বড় থাকে তাহলে কি হবে? না, একক তো সেম থাকতে হবে ভাইয়া। ওইটা 5 মিটার, এটা যদি হয় তোমার 5 মিটার পার সেকেন্ড, অন্যটাকেও কিন্তু মিটার পার সেকেন্ড এককে রেখে তারপরে তোমাকে মানের কম্পারিজনটা করতে হবে। ঠিক আছে? ওকে। তো সমজাতীয় আশা করি বুঝছো, খুব সহজ জিনিস কিন্তু। সমজাতীয় মানে কি, একই টাইপের, যে বল বল, বেগ বেগ, বুঝছো না? আশা করি বুঝতে পারছো। এটা তো সহজ জিনিস ভাই, এই জিনিস যদি এখন না বুঝো, তাহলে আমি তোমাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে, আমাদের ক্লাস 8 এরও কিন্তু কোর্স চলছে। তো তুমি দেরি করো না ভাইয়া, এটা তোমার হয়তো বা কোনো একটা কারণে ভুলে তুমি এসএসসি তে পাশ করে ফেলছো বা জিপিএ 5 পেয়ে গেছো, কোনো সমস্যা নাই। ক্লাস 8 এর প্রোগ্রাম চলছে আমাদের, ক্লাস 9 আছে, ক্লাস 10 এ আছে, সেগুলোতে ভর্তি হয়ে যাও ভাইয়া। কষ্ট পেয়েছো? খুব কষ্ট পেয়েছো? আশা করি না। ওকে, একক সেম হইতে হবে ভাই, একক সেম হইতে হবে। হ্যাঁ, ভর্তি হয়েছে একজন বলছে, আরে সাব্বাস সাব্বাস। ওকে, তো দেখো বিসদৃশ ভেক্টর কোনটা? বিসদৃশ ভেক্টর হচ্ছে যে ভাই, দুইটা ভেক্টর সমজাতীয় হতে হবে, সমজাতীয় হতে হবে এবং পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হতে হবে, পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হতে হবে। তার মানে দুইটা ভেক্টর মানে বস এরকম হতে পারে, একটা ভেক্টর এই দিকে কাজ করছে এবং আরেকটা ভেক্টর ঠিক তার বিপরীত দিকে কাজ করছে। দুইটার মান সমান হওয়াটা ম্যান্ডেটরি কিন্তু না। তো এগুলাকে আমরা বলি আনলাইক ভেক্টর বা বিসদৃশ ভেক্টর। ওকে, এবার আসো সমান্তরাল ভেক্টর। এটা একটু ইংলিশে লিখছি, কেন ইংলিশে লিখছি আমার একটু বলো তোমরা। এসব বাংলার মধ্যে কেন এই যে এটা এটা সমান্তরাল লিখলাম, তারপর এটা কেন ইংলিশে লিখছি? এটা ইংরেজিতে কেন লিখলাম আমি, বলো। একজন বলছে এমনি, একজন বলছে জানো না, শেখার জন্য, ব্যাপার আছে কিছু, বলছে এটা ইউনিক, আমরা বাংলা বুঝি না, স্যার সমান্তরাল। আরে না রে ভাই, এটা পার্ট। হ্যাঁ, তুমি যে কোনো কিছুর মধ্যে ইংরেজি ঢুকাই দিলে একটা পার্ট হয়ে যাবে, ঠিক আছে? এই যে এখানে লিখলাম সমান্তরাল ভেক্টর, তারপর একটা ইংলিশে একটা পার্ট আছে না, the parallel vectors are in the same direction or exactly the opposite direction। একটা ভাব আছে না বস, তো এই ভাবের জন্যই এটা লেখা, তাছাড়া আর অন্য কোনো কারণ। বাংলায় লিখতে পারতাম, আনবিলিভেবল। কিন্তু ইংলিশে লিখলে তো পার্ট আছে, একটা ভাব আছে, তাই না? এই জন্য ইংরেজিতে বলা, তাছাড়া কিন্তু আর কোনো কারণ নাই। খবরদার পরীক্ষা আসলে আবার ইংরেজি পেরো না, তখন বাংলাতেই লিখতে হবে। বুঝতে পেরেছো? বেশি ইম্পর্টেন্ট লিখেছে, হ্যাঁ বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু বিষয়টা হচ্ছে এটা জাস্ট ভাব নেওয়ার জন্য, একটা পার্ট। কিন্তু এই যে এই টার্মগুলো একটু আসলেই ভাই জেনে রেখো, কারণ হচ্ছে তোমার ভার্সিটি ভর্তি পরীক্ষায় কিছু ভার্সিটি যেমন আইইউটি তে যখন ভর্তি পরীক্ষা দিবা, তখন কিন্তু সম্পূর্ণ প্রশ্ন ইংরেজিতে হবে। অনেক স্টুডেন্ট এই জায়গাতে সাফার করে, যেটা দেখা যায় যে ওরা কনসেপ্ট বুঝে, কিন্তু জাস্ট ওই ইংরেজিতে প্রশ্ন আসার কারণে ওই প্রশ্নের টার্ম গুলা জানে না, যে এই যে সদৃশ ভেক্টর মানে লাইক ভেক্টর, তারপরে হচ্ছে যে আনলাইক ভেক্টর, নেগেটিভ ভেক্টর, হ্যাঁ,
তো এই টার্মগুলা নাম না জানার কারণে, ইংরেজিতে নাম না জানার কারণে ও পারে সব, কিন্তু জাস্ট ওই ইংরেজির কারণে ও হচ্ছে পিছায় পড়ে। কারণ ইংরেজি কেউ কম পারে না, কম পারে না, কিন্তু এই টার্মগুলো ও কখনোই বাংলা থেকে ইংরেজি করলে কি হয় সেটা শিখে নাই। সো এই কারণে কিন্তু বস এটা খুব বড় একটা ঝামেলা। এই জন্য যখনই কোনো বাংলা টার্ম দেখবা আজকে থেকে, তোমাদের নতুন জীবন কেবল শুরু হচ্ছে, তোমাদের নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে জীবনের। এই যে অধ্যায়টা শুরু হচ্ছে, এখানে সবসময় ভাইয়া চেষ্টা করবা যে, সবসময় ভাইয়া চেষ্টা করবা, কি চেষ্টা করবা, যে যাতে করে বাংলাটা টার্ম হিসেবে বাংলাটা শেখার পাশাপাশি ইংরেজিটাও একটু জেনে রাখবা। ঠিক আছে, ইংরেজিটাও একটু জেনে রাখবা। আনলাইক ভেক্টর কি নেগেটিভ ভেক্টর? না। দেখো, আনলাইক ভেক্টর যদি হয় তাহলে সেটা নেগেটিভ নাও হতে পারে, কিন্তু বলতো যেটা নেগেটিভ সেটা কি আনলাইক না? বলতো যেটা নেগেটিভ সেটা কি আনলাইক না? হ্যাঁ, যেটা নেগেটিভ, যেটা নেগেটিভ সেটা কি দিক বিপরীত, দিক বিপরীত, তাই না? দিক যদি বিপরীত হয় এবং সমজাতীয় হয় তাহলেই তো সেইটা বিসদৃশ ভেক্টর বা আনলাইক ভেক্টর। আর যদি মানও সমান হয়, মানও সমান হয়, তাহলে সেটা হচ্ছে নেগেটিভ ভেক্টর। তাহলে কিন্তু আমরা একটা কথা বলতে পারি এখান থেকে, সেটা হচ্ছে যে সকল বিপরীত ভেক্টর বিসদৃশ ভেক্টর হতে পারে, কিন্তু সকল বিসদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর নয়। বুঝতে পেরেছো সোনা পাখিটা আমার, আমার চাঁদের কণা, কলিজার টুকরাটা? বুঝেছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়াও, জস। এবার আসো, এই সমান্তরাল ভেক্টরটার মানেটা কি বললো একটু একটু বুঝি। দি প্যারালাল ভেক্টরস মানে সমান্তরাল ভেক্টর যারা, তারা সেম ডিরেকশনে থাকে অথবা এক্স্যাক্টলি অপোজিট ডিরেকশনে কাজ করে। অর্থাৎ সমান্তরাল ভেক্টর হতে হলে, দুইটা ভেক্টর যদি সমান্তরাল হতে হয়, তার মানে দুইটা ভেক্টরকে একই দিকে কাজ করতে হবে অথবা বিপরীত দিকে কাজ করতে হবে। সো এটা কি বুঝতে পেরেছো কিনা একটু জানাও। এই 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 ইংরেজি হচ্ছে ক্লাস 2 এর ইংলিশ। হ্যাঁ, এটা কিন্তু, এটা নিয়ে যে বিশাল পার্ট হয়ে গিয়েছে বিষয়টা কিন্তু এরকম না, এটা সহজ জিনিস বাবা। ঠিক আছে, ওকে। সো তাহলে যদি একই দিকে দুইটা ভেক্টর কাজ করে বা যদি বিপরীত দিকে ভেক্টর কাজ করে, তাহলে কিন্তু আমরা এই ভেক্টরগুলোকে কি ভেক্টর বলি বলতো? সমান্তরাল ভেক্টর বলি, রাইট? সমান্তরাল ভেক্টর বলি। ওকে, এবার আসো সমতলীয় ভেক্টর, অসমতলীয় ভেক্টর। এইবার তুমি আসলে আমার মধ্যে যে শিল্পীর একটা সত্তা আছে সেটা সম্পর্কে তুমি আসলে এখন জানবা। মানে আমি মাঝে মাঝে আমার এই শিল্পী সত্তা দেখে নিজে অবাক হয়ে যাই যে এত সুন্দর আর্ট আমি কিভাবে করতে পারি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। মনে করো, ইয়াল্লাহ, এখানে একটা চেয়ার আছে, তো আমি চেয়ারটা আঁকার চেষ্টা করছি। তোমরা কিন্তু প্লিজ কেউ এটা ভুল বুঝো না, হ্যাঁ? আমি কিন্তু আসলে অনেক বড় একজন আর্টিস্ট, তোমরা আসলে অনেকে আমাকে ইগনোর করো, কিন্তু এই যে দেখো যে চেয়ারটা আমি আঁকলাম, এটা কিন্তু বিশাল একটা আর্ট। তোমরা অনেকে পাত্তা দিবা না আমি জানি, বলবা যে ভাই এটা কি কাকের ঠ্যাং না বকের ঠ্যাং, কিন্তু আসলে তোমরা আমার আর্টটা বুঝলে না, আর্টটা আসলে বুঝলে না। এটা কিন্তু একটা 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 প্রতিভা। ঠিক আছে, দেখো সুন্দর এঁকেছি কিন্তু, তাই না বলো? সাড়া তিন তিন পারে না রে ভাই, ওই পিছনে একটা 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 আছে, একটা একটা আছে রে ভাই, নাইলে আরে আচ্ছা দিয়ে দিই। এত দুষ্ট তোমরা। এবং তারপর দেখো যে প্রতিভাটা আমি এখন তোমাদেরকে দেখাবো। এই যে এত কষ্ট করে ছবিটা আঁকলাম, তোমার হয়তো মনে হতে পারে ভাইয়াকে আরেকটা ছবি হয়তো আঁকতে হবে, কিন্তু না, এটা হচ্ছে ম্যাজিক, এটা হচ্ছে আমার সে প্রতিভা, যে প্রতিভাটা তুমি আসলে চাইলেই তুমি অর্জন করতে পারবা না খাতায়। আনবিলিভেবল। ওকে ভাইয়া দেখো, তো আর্টটা সেল করে না, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি আমি বুঝেছি যে তুমি আমার আর্টের ফ্যান হয়ে গিয়েছো। তো এটা আসলে আমি 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 খুবই লজ্জা পাচ্ছি এখন আসলে। জোস। দেখো, বলছে কি সমতলীয় ভেক্টর, যদি কতগুলা ভেক্টর একই সমতলে থাকে, মনে করো যে চেয়ারের যে সিট আছে না, এখানে কিছু ভেক্টর আছে, এই তলের উপরে কয়েকটা ভেক্টর আছে মনে করো, হ্যাঁ, এই চেয়ারের উপরে কয়েকটা ভেক্টর আছে। তো তাহলে এই তিনটা ভেক্টরকে আমরা এই সমতলীয় ভেক্টর বলতে পারবো, এই তিনটা ভেক্টরকে সমতলীয় ভেক্টর বলতে পারবো। আর অসমতলীয় ভেক্টর যেটা, সেটা কি? মনে করো এখানে একটা ভেক্টর আছে, তারপরে ধরো এইখানে আরেকটা ভেক্টর আছে, তারপরে ধরো এইখানে আরেকটা ভেক্টর আছে। তো এই ভেক্টর তিনটাকে আমরা কিন্তু বলতে পারি এরা আসলে একই সমতলে নাই, এরা হচ্ছে অসমতলীয় ভেক্টর। ঠিক আছে, এই তিনটা ভেক্টর কিন্তু একই সমতলে নাই। ঠিক আছে, ওকে। আর এই চেয়ারটা একটু বড় হলে ভালো হতো ভাইয়া। তোমরা আসলে আমার প্রতিভার কিছুই দেখোনি। এই নাও। আসলে কি বলবো, মাঝে মাঝে আমার রাত্রেবেলা ঘুম হয় না,
মানে এত প্রতিভা নিয়ে ঘুমাই, প্রতিভা হঠাৎ করে বলে আমাকে ডেকে, স্যার আপনি কি ঘুমিয়ে যাচ্ছেন, আমরা তাহলে কি করব? প্রতিভারা ডিস্টার্ব করে আমাকে, রাত্রেবেলা ঘুমাতে দেয় না। ওফ, কি যে প্যারার মধ্যে থাকি আর বলতে বলতে পারছি না তোমাদেরকে। তো দোয়া করো একটু যাতে করে রাত্রেবেলা ঘুমাতে পারি। হ্যাঁ, প্রতিভারাও যাতে ঘুমায় থাকে ওই সময়, কারণ ওরা খুব ডাকাডাকি করে যে ভাই আপনি ঘুমিয়ে গেলে আমরা কি করব, আমাদের তো একটা কাজ করে খেতে হবে। তো এই আর কি প্রতিভা। ঠিক আছে, তো সমতলীয় অসমতলীয় আশা করি বুঝছো। এই বেড়া, বুঝছো না ভাইয়া? সমতলীয় হচ্ছে এই যে যারা একই তলে থাকবে, আর অসমতলীয় হচ্ছে যেগুলা একই তলে থাকবে না। আশা করি বুঝতে পেরেছো। তোমরা এত সুইট, জোস, অনেক মিষ্টি তোমরা। সমরেখ ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর, এটা এটার মানে কি? এটার মানে হচ্ছে, মনে করো এইখানে একটা ভেক্টর আছে ভাইয়া, ঠিক আছে, এবং এইখানে আরেকটা ভেক্টর আছে, একটার উপর আরেকটা উপরিপাতিত হয়েছে বা একই লাইন বরাবর ধরো আছে। এদেরকে আমরা বলি হচ্ছে সমরেখ ভেক্টর। তো সমরেখ ভেক্টরকে আসলে সমান্তরাল ভেক্টরও বলা যায়। সমরেখ ভেক্টরকে সমান্তরাল ভেক্টর হিসেবেও প্রকাশ করা যায়। ঠিক আছে, তো এটা মাথায় রেখো যে সমরেখ ভেক্টর কি একই সরলরেখা বরাবর বা সমান্তরালে কাজ করে তারা। বিপ্রতীপ ভেক্টর যেটা, সেটা একটু ইন্টারেস্টিং। মনে করো বিপ্রতীপ ভেক্টর জিনিসটা আসলে কি। সাপোজ এই ভেক্টরটা দিয়ে 5 নিউটন বোঝাচ্ছে। বিপ্রতীপ ভেক্টরটা হচ্ছে এমন একটা ভেক্টর যেটা একই দিক বরাবর কাজ করবে, যেটা একই দিক বরাবর কাজ করবে, কিন্তু তার মান হবে এই 5-এর ইনভার্স। মানে কি? মানে কি? মানে হচ্ছে 1/5। 1/5, বুঝতে পারছো? এইগুলাকে আমরা বলছি রেসিপ্রোকাল ভেক্টরস। অর্থাৎ যেই টাইপের ভেক্টর গুলো, যে টাইপের ভেক্টর গুলোর মান, খেয়াল করো, যা আছে তার 1/, সেটা হয়ে যায় বা ইনভার্স হয়ে যায় এবং একই দিক বরাবর কাজ করে, সেই ভেক্টর গুলোকে আমরা বলছি বিপ্রতীপ ভেক্টর বা রেসিপ্রোকাল ভেক্টর। ঠিক আছে, রেসিপ্রোকাল ইনভার্স ভেক্টর বলা যায় না আসলে, এটা যেহেতু কোথাও প্র্যাকটিস নাই ইনভার্স ভেক্টর বলা, সেই কারণে আমরা রেসিপ্রোকালটাই বলবো। ঠিক আছে, একদম সহজ কিন্তু ভাই, একদম সহজ। একজন বলছে স্যার সরিষা তেল খান, খাবো। আসলে ঠান্ডা ভালোই লাগছে। এই চিটাগাং এ গেছিলাম জিপিএ 5 সেলিব্রেশন প্রোগ্রামে, চিটাগাং এর বাতাস আমার কেন জানি সহ্য হয় না। এর আগের বারও যখন চিটাগাং এ গেছিলাম, আসার পরের থেকে এমন ঠান্ডা লাগছিল, ঠান্ডার জ্বর একদম খবর হয়ে গেছিল। এবারও চিটাগাং থেকে আসার পরে ফয়েজ লেকের কি জানি একটা বাতাস আছে, একটা ভুতুরে বাতাস আছে, এই বাতাসটার গায়ে লাগলেই একদম জ্বর টর চলে আসে। হ্যাঁ, চেষ্টা করছি, পারো না। আহারে আহারে, ঠিক আছে ঠিক আছে, ওকে। তো বস দেখো, আশা করি বিপ্রতীপ ভেক্টর কি বুঝে গেছো। এগুলো খুব সহজ জিনিস, সিম্পল জিনিস, একদম প্যারা খাবা না এগুলা নিয়ে, প্লিজ রিডিং পড়ে যাবা। এরপর আসো সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর মানে যেগুলার মান শূন্য না, যার মান আছে সেটাই হচ্ছে সঠিক ভেক্টর। শূন্য ভেক্টর জিনিসটা কি? যার মান শূন্য। এটার একটা এক্সাম্পল দেই। মনে করো ভাইয়া এইখানে একটা বক্স আছে, সেই বক্সের উপরে এই দিকে একটা বল কাজ করছে এবং তার ঠিক বিপরীত একটা ভেক্টর, বলের একটা ঠিক বিপরীত ভেক্টর উল্টা দিকে কাজ করছে। অর্থাৎ ভাইয়া এটা যদি 5 নিউটন হয়, তার ঠিক বিপরীত দিকে মনে করো আরেকটা 5 নিউটনের বল কাজ করছে। সো তাহলে এদের যে লব্ধি ভেক্টরটা হবে, এই দুইটার যে যোগফল ভেক্টরটা হবে বা লব্ধি ভেক্টরটা হবে, সেইটাকেই কিন্তু আমরা বলছি শূন্য ভেক্টর। এই দুইটার যে লব্ধি ভেক্টরটা হবে সেইটাকে আমরা বলছি কিন্তু শূন্য ভেক্টর। ঠিক আছে, তাহলে 5 নিউটন 5 নিউটন, এটা খেয়াল রেখো। শুধু 5 না, যে যখন আমাদের একটা দুইটা ভেক্টর বা দুইটা বিপরীত ভেক্টর যখন হচ্ছে আমাদের একই বস্তুর উপর কাজ করবে, তখন যে লব্ধি ভেক্টরটা পাওয়া যাবে সেটাকে শূন্য ভেক্টর বলা হচ্ছে। তো শূন্য ভেক্টরে কিন্তু দিক আসলে নির্দিষ্ট না, মানও শূন্য। ঠিক আছে, এটাকে আমরা বলছি ইয়া। বিপ্রতীপ ভেক্টরটাকে কি একক ভেক্টরও বলে? না, বিপ্রতীপ ভেক্টরকে একক ভেক্টর বলে না। নাল ভেক্টর বলা যাবে না? হ্যাঁ, নাল ভেক্টর বলা যাবে। এই যে শূন্য ভেক্টর পাশে লিখে রাখছি, নাল ভেক্টর। ভাইয়া বিপ্রতীপ ভেক্টরটা আবার বুঝিয়ে দিব, দেখো সহজ জিনিস। যে মনে করো এখানে 5 নিউটনের বল আছে। সাপোজ আমি যদি এটাকে 5 ভাগে ভাগ করি, তাহলে 5 ভাগে ভাগ করলে 5 নিউটন বল 5 ভাগে ভাগ করলে এর যে এক ভাগ যতটুকু নির্দেশ করছে, এর এক ভাগ
যতটুকু বল নির্দেশ করছে বা যতটুকু ভেক্টরের ওই রাশিটা নির্দেশ করছে সেটাই হচ্ছে উপরেরটার বিপ্রতীপ ভেক্টর। যদি এরকম হয় যে এটা হচ্ছে 10 নিউটন, তাহলে এটাকে আমি 10 ভাগে ভাগ করে তার 1 ভাগ যত নিউটন বল বোঝাবে সেটাই হচ্ছে এই ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর। অর্থাৎ 1/10 নিউটন যেটা হবে সেটাই হচ্ছে এটার বিপ্রতীপ ভেক্টর। জাস্ট মানে চেঞ্জ হবে, ডিরেকশনটা আগের মতনই থাকবে। ঠিক আছে? ওকে বস, চলো, আশা করি এগুলো বুঝতে পারছো। এগুলো একদম সহজ সরল জিনিসপত্র, একদম পানির মতন সহজ কিন্তু এগুলা। ঠিক আছে? হ্যাঁ, না সেটা হচ্ছে 1/10 ভাইয়া, সেটা হচ্ছে 1/10। দেখো, ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি 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 মনে হয় একটু 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 ইয়া করে ফেলছি। এটা 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 1 ভাগ মানে হচ্ছে, এটা এভাবে করে বলার থেকে আমরা হলো এভাবে চিন্তা করতে পারি যে টোটাল প্রত্যেকটার মান তো আসলে 10 ভাগে ভাগ করলে এক একটার মান 1 করে, রাইট? ঠিক বলছো। সো ওই 1/10 যেই মানটা হবে আর কি, সেইটাকে আমরা হচ্ছে ওইটার বিপ্রতীপ ভেক্টর বলছি। তার 1 ভাগ না, সরি আমার ভুল হয়েছে, 1 ভাগ না, ওই যে 5 ভাগে আমি ভাগ করলাম, ওই 5 ভাগের যে 1 ভাগের অংশটুকু থাকবে সেই অংশটুকুকে আমরা বলতে পারি যে হচ্ছে ওইটার আমাদের রেসিপ্রোকাল ভেক্টর বা তোমার হলো বিপ্রতীপ ভেক্টর। ভাই সহজ জিনিস, এটা 5, সো এটা রেসিপ্রোকাল হচ্ছে 1/5 নিউটন। এটা 10, এটা রেসিপ্রোকাল হচ্ছে 1/10। সিম্পল, কোনো ঝামেলা নাই এখানে। ঠিক আছে? বিপ্রতীপকে সদৃশ বলা যাবে? বলো তো দেখি, বলা যাবে কিনা? বিপ্রতীপ ভেক্টরকে কি সদৃশ ভেক্টর বলা যাবে? বলো। সদৃশ মানে কি একই দিক বরাবর কাজ করে। সো ডেফিনেটলি বলা যাবে, ডেফিনেটলি বলা যাবে। ঠিক আছে? কারণ সদৃশ ভেক্টর একই দিক বরাবর কাজ করে এবং মান তো সেম হওয়া লাগে না, তাই না? তাহলে অবশ্যই বলা যাবে। ওকে, সো এটা খেয়াল রেখো। আচ্ছা, আর শূন্য ভেক্টর যেটা বললাম একদম সহজ, যে দুইটা বিপরীত ভেক্টর যদি কাজ করে একে অপরের দিকে তাহলে তাদের লব্ধি কত হবে? শূন্য হবে, বা নেট রেজাল্টটা কত হবে? 0 হবে। ঠিক আছে? তো তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই ভেক্টরটাকে বলছি শূন্য ভেক্টর, মানে যার মান শূন্য আর কি, যে ভেক্টরের মান শূন্য সেটাকে শূন্য ভেক্টর বলছি। সিম্পল, পেঁচায়ও না ভাইয়া, এগুলাকে একদম পেঁচায়ও না। সমরেখক সমান্তরাল ভেক্টর হতে পারবে? ডেফিনেটলি হতে পারবে, এটার মধ্যে আসলে সেরকম কোনো পার্থক্য নাই। সঠিক ভেক্টর মানে যেটার মান আছে। ঠিক আছে? সানজিদ, এগুলো সবই বলছি, এই তুমি বারবার এরকম স্প্যামিং করো না। এই স্প্যামিং করলে কিন্তু আমরা ব্যান করে দিই, কারণ তোমার সব ডিটেইলস কিন্তু কমেন্ট করার সাথে সাথে আমরা জানি, তোমার একেবারে সকল ডিটেইলস কিন্তু আমাদের কাছে আছে। তো এই জন্য প্লিজ স্প্যামিং করো না, কারণ আমরা হচ্ছে এগুলা কিন্তু তোমার এক সহজ জিনিস রে বাবা, একদম সহজ জিনিস, কিন্তু ওই যে একটু পরে মনে থাকে না। ভাই কি বলতেছো মনে থাকে না? তুমি আজকে এই জিনিসটা প্রথমবারের মতন পড়তেছো। আমি 11 সাল থেকে টানা 2 বছর এগুলা নিয়ে পড়াশোনা করছি। তারপরে টিচিং লাইফে যখন আসছি তখন আরো এগুলা নিয়ে আরো ঘাটাঘাটি করছি, আরো পড়াশোনা করছি। আমি ভুলে যাই মিয়া, আর তোমরা এগুলা মনে থাকবে, এটা কেমনে বল? তুমি বলো। পড়লে ভুলে যাবাই, এটা খুব স্বাভাবিক। এটাকে কখনো নিজের উপর নিবা না যে ভাইয়া আমার তাইলে মনে হয় বুদ্ধি কম, আমি হয়তো মনে হয় দুর্বল স্টুডেন্ট, এই জন্য আমার হচ্ছে এই ইয়া হইছে, আমি ভুলে যাই। না ভাই, ভুলে যাও এটা সবাই যায়, এটা একদম একটা একটা মানুষেরই ক্যারেক্টারিস্টিক। কিন্তু যেটা করতে হবে, বারবার করে পড়তে থাকতে থাকতে যেটা হবে মাথার মধ্যে, মানে তোমার পার্মানেন্ট মেমোরিতে এটা গেঁথে যাবে। যেমন v is equals to u plus at, এই সূত্র তুমি আর ভুলবা জীবনে কোনোদিন? আমার বলো তো, সেটা তুমি যখন যেখানে যাও, তাই না? এটা কিন্তু তোমার মনে থাকবে। সো তুমি ভাত খাচ্ছ, হঠাৎ করে কেউ এসে বললে, "এই বল ভি সমান কি?" তুমি কিন্তু বলতে পারবা v is equals to u plus at। আমি জানি না কেন ভাত খাওয়ার সময় একজন মানুষ সূত্র জিজ্ঞেস করবে, কিন্তু যাই হোক, মানে যখনই যেভাবে তোমাকে জিজ্ঞেস করা হোক না কেন, তুমি কিন্তু ভাই এটা পারবা। সো তাহলে এটা কি প্রথমবার যখন পড়ছিলা তখন কি তোমার মনে ছিল? না, এটা পড়তে 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 তোমার মাথার পার্মানেন্ট মেমোরিতে এটা লেখা হয়ে গেছে, তুমি আর জীবনে ভুলবা না এটা। সো পড়াশোনাটাকেও এরকম ভাবে করে ফেলতে হবে। ভুলবাই স্বাভাবিক, কিন্তু বারবার পড়তে থাকতে 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 এটা একটা সময় তোমার মাথার মধ্যে গেঁথে যাবে। আরে মিয়া, তুমি তো তোমার নামও আগে ঠিক মতো লিখতে পারতা না, আমিও পারতাম না ছোটবেলায়, এখন কি আমার নাম লিখতে ভুল হয়? না, কারণ বারবার লিখতে লিখতে মুখস্থ হয়ে গেছে। তো একই জিনিস ভাইয়া, একই জিনিস। ওকে, একই কমেন্ট বারবার কমেন্ট না, চোখে পড়ার দরকার নাই ভাইয়া, কারণ তুমি যে প্রশ্নগুলো করছো এগুলো অলরেডি রেকর্ডের মধ্যে আছে উত্তরটা। ঠিক আছে? তো একবার দেখলেই পারবা। ওকে, কারণ কোনো কোনো জিনিসই কিন্তু আমি একবার বলে যাচ্ছি না, কয়েক ভাবে বলছি, কারণ সবাই একভাবে বুঝে না, কেউ কেউ এক এক ভাবে বোঝে। তো এই কারণে সকল ভাবেই বলার চেষ্টা করা হচ্ছে। একবারে বলার মধ্যে কখনোই কোনো জিনিস একবার বলে শেষ করতেছি না, 2-3 বার বলে বলে যাচ্ছি। তো এই জন্য এটুকু বিশ্বাস রাখো, এক লাইভ ক্লাসে না বুঝলে তুমি রেকর্ডে দেখলে ইনশাল্লাহ অবশ্যই বুঝবা। তো কোনো অসুবিধা নাই। ওকে, এবার দেখো আমরা ভেক্টরের যোগের কিছু নিয়ম কানুন শিখবো। ভেক্টর অনেক ভাবে আমরা যোগ করতে পারি।
ঠিক আছে? ক্লাসে আসলে ঘুম আসে, এটার সমাধান কি? পড়তে বসলেও ঘুম আসে, তাইলে কি করব? এটা আসলে খুব ভালো একটা প্রবলেমের কথা তুমি বলছো। এটা তুমি বলো তো দেখি, যখন তোমার এসএসসি পরীক্ষা ছিল, এসএসসি পরীক্ষার যেদিন তুমি দিতে যাবা, ধরো ফিজিক্স পরীক্ষা, তার আগের দিনও কি পড়তে বসলে তোমার ঘুম আসছিল? একদম অনেস্টলি বলো। সো যদি তুমি আসলে সিরিয়াস স্টুডেন্ট হয়ে থাকো, তোমার রেজাল্টের প্রতি তোমার একটা অ্যাওয়ারনেস থাকে, তাহলে কিন্তু ভাই জীবনেও ওই পরীক্ষার আগের দিন রাত্রেবেলা ঘুমানো খুব কঠিন, তাই না? তো বিষয়টা হচ্ছে কি, তাহলে দেখো, আমি একই মানুষ, যখন নর্মাল টাইমে পড়তে যাচ্ছি, তখন আমি ঘুম আসতেছে, আমার মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে, আমার পড়াশোনা 10 মিনিট পরে আবার উঠে যাচ্ছি। কিন্তু দেখো, খেয়াল করে, যখন তুমি পরীক্ষার আগের রাত্রে পড়ছো, তখন কিন্তু সেই তুমি পড়া ছাড়া অন্য কোনো কিছু তোমার কাছে আর ভালো লাগছে না। তখন কিন্তু তুমি একটানা পড়তে পারছো, মনোযোগ দিয়ে পড়তে পারছো, তোমার কাছে ঘুম আসছে না, বোরিং লাগছে না, সবকিছু কিন্তু পারফেক্টলি চলছে তখন। তো এই জন্য আসলে বিষয়টা কি, এটা পুরাটা একটা নিজেদের অ্যাটিটিউডের উপরে। তো তুমি এটা চেঞ্জ করতে পারবা, এটুকু বিশ্বাস রাখো, যে পড়তে বসলে ঘুম আসে, এটা তুমি, এই সমস্যা তুমি সমাধান করতে পারবা, কারণ তুমি এটার সলিউশন অলরেডি করে আসছো। এই যে ভাই, আপু মাসকাতকে এখনই বের করে দেন ক্লাস থেকে। ও ভিভি লিখতেছে কেন ক্লাসের মধ্যে? মেশকাত, ওর ফোন নাম্বারটা রাখেন, ওকে আমরা ফোন দিব ক্লাসের পরে, ওর গার্জিয়ান নাম্বার থাকলে গার্জিয়ান নাম্বারে ফোন দিতে হবে। একটু জাস্ট স্ক্রিনশটটা রেখে দেন, আর পারলে এখন থেকে ক্লাস ব্যান করে দেন। ওকে, হইতে পারে হয়তো টাইপ পড়ে গেছে, এরকম হাতে হাতে লেগে হয়তো পড়ে যেতে পারে, কিন্তু এরকম স্প্যামিং করা তো আসলে ঠিক না। ওর ইয়াটা দেখেন, আইডিটা একটু চেক করে একটা জায়গায় লিখে রাখেন। ওকে, দেখো, এইবার আসো, এটা অপ্রয়োজনীয় প্রশ্নের উত্তর মানে নাবিহা কি পাগল হয়ে গেছে নাকি? এগুলাই তো গুরুত্বপূর্ণ রে ভাই। আমি যা যা বলতেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো তোমার হচ্ছে এই যে পড়ার সময় ঘুমের যে ব্যাপারটা, এটা সম্পূর্ণ আসলে তোমার অ্যাটিটিউডের উপরে ভাইয়া। তো তুমি যদি তোমার এটা এটা কিছু মাইন্ডসেটের আসলে পরিবর্তন করলেই ঝামেলাগুলো শেষ হয়ে যায়, সলভ হয়ে যায়। তো সেগুলো আস্তে আস্তে বলবো, চিন্তা করো না। ঠিক আছে? ওকে, দেখো, এখানে যেটা নিয়ে কথা বলছি, ভেক্টর যোগ, মানে অ্যাডিশন অফ ভেক্টর, ভেক্টরের যোগ নিয়ে কথা বলছি। তো দেখো, যোগ আসলে অনেক ভাবে করা যায়। কতগুলা নিয়ম এখানে তুমি দেখতে পাচ্ছ, অনেকগুলা নিয়ম আছে। এটুকু মাথার মধ্যে আগে ঢোকাও, দুইটা ভেক্টরের যোগ তুমি যে নিয়মেই করো না কেন, রেজাল্ট কিন্তু একই রকম আসবে, রেজাল্ট কিন্তু ডিফারেন্ট আসবে না। দুইটা ভেক্টরের যোগের রেজাল্ট, সেটা তুমি যেই পদ্ধতিতেই করো না কেন, সেটা কিন্তু একই রকম আসবে। ঠিক আছে? এখন তাহলে দেখো, এখানে কয়েকটা আমরা সূত্রগুলা কি সেগুলো আগে একটু জেনে নেই। আচ্ছা, তোমাদের একটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই যে আমার প্রশ্নের উত্তর দেন না কেন ভাই, প্রশ্ন তুমি এইটা কেন করবা? আমি যদি এই মুহূর্তে কমেন্টের ফ্লোটা কম, এই মুহূর্তে তুমি যদি আসলে প্রাসঙ্গিক কোনো প্রশ্ন করে থাকতা, তাহলে আমি ডেফিনেটলি এটার উত্তর দিতে পারতাম, কিন্তু আমি তো তোমার প্রশ্ন জানতেই পারলাম না। ঠিক আছে? তো এটা তো আসলে ঠিক হইলো না, তাই না? তো এই জন্য যখনই কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ, যদি রিলেভেন্ট হয়, যেমন এখানে অনেকে অনেক রকম প্রশ্ন করছো, যে ভাইয়া চিটাগাং আসছিলেন, আমাদের মুন্সিগঞ্জে আসবেন কিনা, এই জায়গায় আসবেন কিনা, এগুলো তো অপ্রাসঙ্গিক, এগুলা নিয়ে আগে বলে দিছি। তো এই জন্য এগুলা যদি আবার কমেন্ট করতে থাকো, তাহলে তুমি একজন জিসিভি। তো তোমার প্রশ্ন কি এরকম টাইপের ছিল কিনা যেটা চোখের আড়ালে চলে গেছে, সেটা তো আমি শিওর বলতে পারছি না। তো এই কারণে প্রশ্ন সবসময় করে রাখবা, এই যে ভাইয়া এই প্রশ্নের, আমার প্রশ্নের উত্তর দেন না কেন। আরে ভাই, আমি যদি তোমার প্রশ্নটা এই মুহূর্তে দেখতাম তাহলে তো করতেই পারতাম। আরে ভাই, আবার আর বলতেছে আমি তো গুরুত্বপূর্ণ প্রশ্ন করছি না, অত উত্তর দেয় নাই। আরে ভাই, তুই লেখ না, আরেকবার লেখ প্রশ্নটা, কি সমস্যা হচ্ছে? ঠিক আছে? জিসিভি কি? আরে সর্বনাশ, জিসিভি মানে জানে না। ওকে, ঠিক আছে। দেখো, তো আমরা ক্লাসের মধ্যে চেষ্টা করব যে হচ্ছে, ভাইয়া সমান্তরাল ভেক্টরটা একবার বলেন প্লিজ। আর না, টিউলিপ, এই যে নাবিহা তাহসিন টিউলিপ, এই যে এই জন্যই আমি হয়তো স্কিপ করে গেছিলাম ওই সময়। সমান্তরাল ভেক্টরটা আরেকবার বলার দরকার আর নাই, কারণ এই জিনিসটা অলরেডি আমি কিন্তু ক্লাসের মধ্যেই বলে দিছি, কয়েকবার করে বলছি। ইংলিশে যেটা লেখা ছিল, যে হয় একই দিকে, না হলে না হলে তোমার বিপরীত দিকে। সো এই একই জিনিস যেটা পড়ায় আসছি, সেটা কেন আবার বলতে বলো বলো? এটা তো এই জন্য, এই প্রশ্নের উত্তরটা আসলে দেওয়াটা সবার জন্যই সমস্যা, তাই না? ওকে, হ্যাঁ, এই যে একজন বলছে সবার কমেন্টে রিপ্লাই দিয়েন না, ভেরি গুড। এখন থেকে আর কারোর প্রশ্নেরই রিপ্লাই দিব না। দেখো কি বলছে, সাধারণ সূত্র, এটাকে ইংলিশে আমরা বলছি হেড টেইল ল। আমি নরমালি এত উত্তর টুত্তর দেই না, কিন্তু যেহেতু তোমরা একদম নতুন ভর্তি হইছো, তো তোমাদের হচ্ছে অনেকে আসলে অনলাইন ক্লাস সম্পর্কে একটু কম জানো।
সো সেই কারণে হচ্ছে একটু তোমাদের প্রথম কয়েকটা ক্লাসে আমাদের এই অ্যাওয়ারনেসটা একটু ক্রিয়েট করতে হবে যে কিভাবে অনলাইনে একটা ভদ্রতা বজায় রাখতে হয়, কিভাবে অনলাইনে চ্যাটিং করতে হয়, কখন কমেন্ট করতে হয়, এই জিনিসগুলো একটু বলে রাখতে হবে। এই জন্যই আসলে প্রথম কয়েকটা ক্লাসে একটু ফ্রিকশন হবে, কিন্তু তারপরে দেখবা যখন সবাই এটা মানে হ্যাবিটের মধ্যে নিয়ে আসছে, তখন আসলে এটা একদম ইজি হয়। তোমাদের বলে রাখি 24 ব্যাচেও কিন্তু এরকম অনেক সমস্যা ছিল। অনেকে কমেন্ট দেখা যেত উল্টাপাল্টা করতো বা বুঝতো না কখন কি কমেন্ট করতে হয়। এই যে যেমন এই যে ভাই আমার প্রশ্নের উত্তর দেন না। আরে ভাই এই জায়গাতেই তুমি যদি প্রশ্নটাই করতা, তাহলে হয়তো বা আমি দেখে প্রাসঙ্গিক হলে রিপ্লাই দিতাম, যেগুলো অপ্রাসঙ্গিক সেগুলো হয়তো রিপ্লাই দিতাম না। তো 24 এটা বুঝে গেছে, ওরা এখন বুঝে গেছে কখন কোন প্রশ্ন করতে হবে বা এটা কি করা দরকার কিনা, এটা কি রেকর্ডে আছে কিনা। কিন্তু তোমরা যেহেতু একদম নতুন, তো এই কারণেই আসলে প্রথম কয়েকটা ক্লাসে একটু বুঝাই বুঝাই বলা। তো এটা সবাই আশা করি একটু সহানুভূতিশীল ভাবেই নিবা, কারণ সবাই তোমার মতন মাইন্ডসেটের না। আর এক একজন এক এক জায়গা থেকে আসছে, সবাই আসলে সবকিছু ভালোভাবে বুঝবে না, এটাই স্বাভাবিক। চ্যাট ডিসেবল করা এটা কোনো সলিউশন না কিন্তু, ঠিক আছে? ওকে, চলো 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 শুরু করি। দেখো কি বলছে, মনোযোগ দাও। সাধারণ সূত্র, আমরা ভেক্টর যোগের সাধারণ সূত্র নিয়ে এখন কথা বলবো। কি বলছে দেখো ভাইয়া, একই প্রকার, একই প্রকার মানে হচ্ছে বোঝাচ্ছে একই জাতীয়, হ্যাঁ, অর্থাৎ দুইটা বল হতে পারে, দুইটা বেগ হতে পারে, এরকম আর কি। একই প্রকার দুইটি ভেক্টরের প্রথমটির শেষ বিন্দু এবং দ্বিতীয়টির আদি বিন্দু একই বিন্দুতে স্থাপন করে। দেখো অনেক বাংলা কথা লেখা আছে, এগুলা পড়তে গেলে তো ভাই মাথা খারাপ হয়ে যাবে, দরকার নাই, আমি এখন বাংলা কথা পড়বো না। এখন যা দেখাচ্ছি সেটাকে ভালো মতন বোঝার চেষ্টা করো, তারপরে বাংলা কথা পড়বো। মনে করো ভাই আমার কাছে দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর এইটা এবং আরেকটা ভেক্টর আছে মনে করো এইটা, ঠিক আছে? একটু অন্য কালার দিয়ে দিই যাতে করে আমাদের কাছে একটু আলাদা লাগে। দেখো আমাদের ভেক্টরের সাধারণ সূত্রটা আসলে খুব সহজ। মনে করো এইটা হচ্ছে একটা ভেক্টর, হ্যাঁ, এই ভেক্টরটা আমাদেরকে যেটা বলছে, দুইটা ভেক্টরকে আমি যদি ভাইয়া যোগ করতে চাই, তাহলে একটা ভেক্টরের এটা আদি বিন্দু, এটা শেষ বিন্দু। সো একটা ভেক্টরের শেষ বিন্দুর সাথে আরেকটা ভেক্টরের, এটা তো আদি বিন্দু, আরেকটা ভেক্টরের আদি বিন্দু যদি আমি এক পয়েন্টে নিয়ে আসি এবং তারপরে প্রথমটার আদি আর শেষটার শেষ, প্রথমটার আদি শেষটার শেষ, যদি এইভাবে করে এদেরকে যুক্ত করে দেই, তাহলে আমরা এই দুইটা ভেক্টরের যোগফল বের করতে পারলাম। খুব সহজ না? দেখো আরেকবার বলছি, কি বললাম, দুইটা ভেক্টর আমার কাছে আছে। সো এই দুইটা ভেক্টরের একটার শেষ বিন্দু এবং আরেকটা ভেক্টরের প্রথম বিন্দু, এই দুইটাকে যদি পর পর আমি যুক্ত করে দেই, তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু আর শেষ ভেক্টরের শেষ বিন্দু, এই দুইটাকে যুক্ত করে যে ভেক্টরটা পাওয়া যাবে সেইটাই হচ্ছে দুইটা ভেক্টরের যোগফল। এটাকে বইয়ের ভাষাতে যোগফল বলে না, এটাকে বলে দুইটা ভেক্টরের লব্ধি, ঠিক আছে? ওকে, সো দেখো আমরা প্রকাশ করি কিভাবে এটাকে। এটা যদি আমাদের এ ভেক্টর হয় ভাইয়া, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এই ভেক্টরটা যদি আমি আর দিয়ে প্রকাশ করি, আর মানে মনে করো রেজাল্টেন্ট বা লব্ধি, আর সমান সমান হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক আছে? এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এদেরকে আমি যোগ করলে যে নতুন ভেক্টরটা পাবো সেটাই কিন্তু আমার এই লব্ধি ভেক্টর বা লাল কালারের ভেক্টরটা। এবার আসো আমি একটু সংজ্ঞার সাথে করে এই জিনিসটাকে একটু মিলাই। যেমন দেখো, একই প্রকার দুইটি ভেক্টরের প্রথমটির শেষ বিন্দু, এই যে সাদাটার শেষ বিন্দু, এবং দ্বিতীয়টির আদি বিন্দু, এই যে হলুদটার আদি বিন্দু, একই বিন্দুতে স্থাপন করে, এই যে একই বিন্দুতে স্থাপন করে প্রথম ভেক্টরের আদি বিন্দু, প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর সংযোজক সরল রেখার দৈর্ঘ্যটা হচ্ছে ভেক্টর দুটির লব্ধির মান নির্দেশ করে। অর্থাৎ এই লব্ধিটার যে মানটা হবে বা এই লাঠিটার বা এই দৈর্ঘ্যটার যে মানটা হবে সেটাই হচ্ছে লব্ধির মান, এবং যে দিকটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের ভেক্টরের যোগফলের দিকটা। খুব সহজ, একদম ইজি, খুব ইজি, ভেরি গুড। এবার আসো পরেরটাতে যাই। ত্রিভুজ সূত্র কি? ত্রিভুজ সূত্রটা আরো সহজ। কি বলছে দেখো, মনে করো আমাদের কাছে একটা ত্রিভুজ আছে, আমাদের কাছে একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহু, ত্রিভুজের কয়টা বাহু থাকে? তিনটা বাহু, একটা, দুইটা, তিনটা। সো এই তিনটা বাহুর যে কোনো দুইটা বাহু, মনে করো এইটা একটা বাহু, এটা একটা বাহু, তারা যদি একই ক্রমে থাকে, একই ক্রমে থাকে, একই ক্রমে মানে কি, এটা যেদিকে যাচ্ছে পরেরটা ওই একই ফ্লো মেইনটেইন করলো,
এটা যেদিকে যাচ্ছে পরেরটাও একই ফ্লো মেইনটেইন করলো। সো ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি একই ক্রমে থাকে তাহলে অপর যে বাহুটা আছে সেটা বিপরীত ক্রমে থাকলে প্রথম দুইটার লব্ধি নির্দেশ করবে এই ভেক্টরটা। আমি আবার বলছি, দেখো সাধারণ সূত্রে কি ছিল? সাধারণ সূত্রে ছিল দুইটা ভেক্টরের প্রথমটার শেষ বিন্দু এবং দ্বিতীয়টার আদি বিন্দু এক বিন্দুতে যুক্ত করে প্রথমটার প্রথম বিন্দু এবং দ্বিতীয়টার শেষ বিন্দুর সংযোজক সরলরেখাটাই হচ্ছে দুইটা ভেক্টরের যোগফল নির্দেশ করত। সো এইখানে দেখো ত্রিভুজ সূত্রটা কি? ত্রিভুজ সূত্রটা হচ্ছে সাধারণ, ওই যে বললাম না ত্রিভুজের সাধারণ সূত্র আসলে একই রকমের, কিন্তু এগুলো বিভিন্ন নাম দিছে, বিভিন্ন পদ্ধতি দিছে। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি এগুলো কিন্তু ভাইয়া একই টাইপের। আমি বললাম না যোগফল তো আর আলাদা কিছু হবে না, দুইটা ভেক্টরের যোগফল একই হবে, সেটা তুমি যেই প্রসেসই ফলো করো না কেন। তো এখানে বলছে একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি একই ক্রমে থাকে, একই ক্রমে থাকে, তাহলে বলো তো 3 নাম্বারটাও যদি একই ক্রমে থাকতো তাহলে তো এরকম বোঝাতো, তাই না? দেখো এই যে একই ক্রমে মানে এরকম বোঝাচ্ছে, এটা হচ্ছে একই ক্রমে থাকা, তিনটা একই ক্রমে আছে। কিন্তু বলছে ত্রিভুজের দুইটা বাহু যদি একই ক্রমে থাকে তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে, অর্থাৎ একই ক্রমে না, বিপরীত ক্রমে প্রথম দুইটার যোগফল নির্দেশ করবে বা প্রথম দুইটার লব্ধি নির্দেশ করবে। খেয়াল করো, আমরা যদি ভাষাটা পড়ি, কোন একটি ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু, সন্নিহিত মানে কি? পরপর দুইটা বাহু, সন্নিহিত বাহু দ্বারা দুইটি ভেক্টর রাশিকে একই ক্রমে চিহ্নিত করলে, এই যে একই ক্রমে চিহ্নিত করলে ত্রিভুজটির তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে সূচিত ভেক্টর রাশিটি হবে, এই যে বিপরীত ক্রমে সূচিত ভেক্টর রাশিটি হবে ওই দুইটি ভেক্টর রাশির যোগফল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, খুবই সহজ, সিম্পল কিন্তু একদম। ওকে, দুইটা ভেক্টর যদি সমরেখা হয় তাহলে কিভাবে লব্ধি করতে হয় সেগুলো আমরা দেখাবো, কোনো চিন্তা করো, এটা আরো সহজ প্রশ্ন। ওকে, তাহলে দুইটা একই টাইপের জিনিস, কিন্তু আমরা এটা বুঝে গেছি, ভেরি গুড। এইবার আসো বহুভুজ সূত্র, এটা আরেকটা অ্যামেজিং সূত্র। এতক্ষণ তো আমরা ভাইয়া দুইটা করে ভেক্টরের লব্ধি নির্ণয় করছিলাম, কিন্তু যদি আমাদের কাছে দুইটা ভেক্টর না থেকে ধরো 4টা 5টা 10টা ভেক্টর আছে, তখন আমরা লব্ধিটা কিভাবে করে নির্ণয় করব? সো প্রসেসটা আসলে একদম সহজ, একদম সিম্পল। খেয়াল করে দেখো কিরকম প্রসেস। মনে করো আমার কাছে কয়েকটা ভেক্টর আছে, এইটা একটা ভেক্টর আছে, এইটা একটা ভেক্টর আছে, এইটা একটা ভেক্টর আছে, তারপরে হচ্ছে ধরো এইটা একটা ভেক্টর আছে, হ্যাঁ এরকম একটা ভেক্টর আছে। তো আমার কাছে এরকম ধরো কয়টা, একটা দুইটা তিনটা চারটা 5টা ভেক্টর আছে, কেমন? তো 5টা ভেক্টরের যদি আমরা লব্ধি বের করতে চাই, লব্ধি মানে যোগফল যদি বের করতে চাই, তাহলে দেখো যে কোনো একটা ভেক্টর নিব, এই ভেক্টরের যে শেষ বিন্দু তার সাথে অপর একটা ভেক্টরের প্রথম বিন্দুকে আমরা যুক্ত করে দিব। আচ্ছা, তোমরাও কিন্তু খাতায় এভাবে করে টানাটানি করতে পারো ভেক্টর নিয়ে, তাই না? যে ধরো খাতায় এঁকে ফেলেছো, তখন এই ভেক্টরটাকে ধরে এখান থেকে ওইদিকে নিবা। আশা করি এটা সবাই করতে পারো, তাই না? গুড, ঠিক আছে। আমি আগে মনে করতাম কি এটা হয়তো আমার নিজের প্রতিভা, সেই জন্য আসলে এভাবে করে আমি সরাতে পারি, বুঝতে পেরেছো? পরে দেখলাম যে না, এই কাজটা তো সবাই করতে পারেন, খাতাতেও করতে পারো। আনবিলিভেবল। না, ভেক্টরগুলো সমান হওয়া লাগবে না, সমান হওয়া লাগবে না। ওকে, তো দেখো এর পরের ভেক্টরটাকে শেষ ভেক্টরের আদিবিন্দুর সাথে যুক্ত করে দিচ্ছি। আচ্ছা, তারপরে এই ভেক্টরটাকে আমরা হচ্ছে এই দেখো পরেরটার শেষের সাথে আরেকটার আদিবিন্দুকে যুক্ত করে দিচ্ছি। আচ্ছা, এই ভেক্টরটাকে একটু অন্যরকম করি, হ্যাঁ এই ভেক্টরটাকে ধরো একটু এরকম করলাম, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের একটু মিলাতে সহজ হবে আর কি, মানে দেখতে ভালো লাগবে এই জন্য করছি, তাছাড়া কিছু না, দেখতে ভালো লাগবে এটার জন্যই করা। মনে করো এরকম আরেকটা ভেক্টর, সো এটাকে আমরা কি করব, এই লাস্ট যে ভেক্টরটা নিছি তার শেষ বিন্দুর সাথে আরেকটা আদি বিন্দুকে যুক্ত করে দিব। সো তাহলে দেখো প্যাটার্নটা কি হচ্ছে, একদম সিম্পল, একটা শেষের সাথে আরেকটা শুরু, সেটার শেষের সাথে আরেকটা শুরু, আরেকটা শেষের সাথে আরেকটা শুরু, এভাবে করে করে যদি আমি যুক্ত করতে থাকি তাহলে প্রথমটার আদিবিন্দু আর শেষটার শেষ বিন্দু, এটাই হচ্ছে আমাদের ভেক্টরগুলোর লব্ধি নির্দেশ করবে, ভেক্টরগুলোর লব্ধি নির্দেশ করবে। ঠিক আছে, এখানে ইচ্ছা মতন নেওয়া যাবে, রাইট? এখানে ইচ্ছা মতন নেওয়া যাবে, যেই অ্যাঙ্গেল আছে ওইভাবেই রাখতে হবে। দেখো এখানে একটা বিষয় তোমাকে বলি, তোমার কাছে হয়তো বা মনে হতে পারে যে ভাইয়া
আপনি যদি এই যে কতগুলো ভেক্টরকে নিছেন, আচ্ছা সেটা আমরা একটু পরে আসি, দাঁড়াও, যেটা বলতে চাচ্ছিলাম এটা পরের স্লাইডে আছে, তো এখন না রাখি, জাস্ট আগে এই প্যাটার্নটাকে বোঝো। আমাদের কাছে অনেকগুলো ভেক্টর ছিল, তো ভেক্টরগুলোকে কিভাবে করে যুক্ত করলাম? একটা ভেক্টরের শেষ বিন্দুর সাথে আরেকটা ভেক্টরের প্রথমটা, আরেকটার শেষের ওইটার শেষের সাথে আরেকটার প্রথম আদি বিন্দু, তারপর এই ভেক্টরের শেষ বিন্দুর সাথে আরেকটা ভেক্টরের আদি বিন্দু, এই ভেক্টরের শেষ বিন্দুর সাথে আরেকটা ভেক্টরের আদি বিন্দু, এইভাবে করে করে আমরা একটার পর একটা একটার পর একটা করে যুক্ত করছি, একটা 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 এইভাবে করে করে প্রত্যেকটা ভেক্টরকে আমরা যুক্ত করছি। যুক্ত করার পরে প্রথম ভেক্টরের আদি বিন্দু আর শেষ ভেক্টরের শেষ বিন্দু, এই দুইটার যে সংযোজক সরল রেখা, সেইটাই কিন্তু এতগুলো ভেক্টরের লব্ধি নির্দেশ করছে বা যোগফল নির্দেশ করছে। ঠিক আছে, আশা করি এটা বুঝছো। তাহলে দেখো এখান থেকে আমরা যদি সংজ্ঞাটা একটু পড়ি ভাইয়া, দুইয়ের বেশি ভেক্টরের ক্ষেত্রে একটি ভেক্টরের শেষের সাথে আরেকটার শুরু, সেইটার শেষের সাথে আরেকটার শুরু, এইভাবে একই করে যুক্ত করতে থাকলে, বহুভুজ তৈরি করলে এর শেষ বাহুটি বিপরীত ক্রমে ভেক্টরগুলার লব্ধি মান এবং দিক প্রকাশ করবে। যেমন দেখো, ওই যে একই ক্রমে যেটা বলছিলাম, এটা কি আলটিমেটলি একটা বহুভুজ হয়ে গেছে না? ত্রিভুজ মানে কি? যার তিনটা বাহু। চতুর্ভুজ মানে কি? যার চারটা বাহু। বহুভুজ মানে কি? যার অনেকগুলা বাহু। পঞ্চভুজ মানে কি? যার পাঁচটা বাহু। ষড়ভুজ মানে কি? যার ছয়টা বাহু। বহুভুজ মানে আসলে অসংখ্য বাহু। তো এখানে আমরা দেখো, এই বহুভুজের ক্ষেত্রে এই ভেক্টরটা একই ক্রমে, এটা একই ক্রমে, এটা একই ক্রমে, এটা একই ক্রমে, এটা একই ক্রমে। সো লাস্ট বাহুটাও যদি একই ক্রমের থাকতো, তাহলে এটা লব্ধি নির্দেশ করতো না। ত্রিভুজ সূত্রে যেরকম লাস্ট বাহুটা বিপরীত ক্রমে যুক্ত থাকলে সেটা লব্ধি নির্দেশ করত, এই বহুভুজ সূত্রের জন্যেও শেষ বাহুটা দেখো বিপরীত ক্রমে যুক্ত থাকতে হবে, তাহলেই শেষ বাহুটা কিন্তু আমাদের এতগুলো ভেক্টরের লব্ধি প্রকাশ করবে। দেখি এবার একটু কয়েকটা কমেন্ট পড়ি। প্রথমটার সাথে দ্বিতীয়টার করা যায়? যায়। দিক প্রকাশ করাটা বুঝলাম না। দিক আমরা এখনো বের করা শিখিনি আপু, দিকটা আমরা এখনো শিখিনি। দিকটা আমরা সামান্তরিক সূত্র যখন শিখবো তখন মান দিক আলাদা করে বের করা শিখবো, এটাই। লব্ধি মানে হচ্ছে যোগ, বইতে দেখবা লব্ধি কথাটাই বলা আছে। এই সূত্র দিয়ে দুইটা ভেক্টরের লব্ধি করা যায় না? অবশ্যই যায়। নিয়ম কিন্তু একই, বলতো নিয়ম কি আলাদা লাগছে না একই রকম লাগছে বলতো? একটা ভেক্টরকে -1 দিয়ে গুণ করলে এটার বিপরীত ভেক্টর পাওয়া যাবে। চতুর্ভুজ কি বহুভুজ সূত্র দিয়ে করতে পারবো? ডেফিনেটলি করতে পারবা, কোনো অসুবিধা নাই। সেম জিনিস, যারা একটু স্মার্ট তারা কিন্তু এটা একবারে ধরে ফেলছে যে এটা একদম আলাদা কিছু না, সবটাই কিন্তু একই রকমের সূত্র। আসলে সবগুলাই একই রকমের সূত্র, ঠিক আছে, একই টাইপের জিনিস, সেম, রাইট। ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা আমরা বুঝলাম যে হচ্ছে একটা যদি বহুভুজ তৈরি করা হয় তার শেষ বাহুটা বিপরীত ক্রমে কিন্তু অন্য বাহুগুলার সমষ্টি নির্দেশ করছে বা লব্ধি নির্দেশ করছে। লব্ধির মানেই হচ্ছে আমরা যেটা ভেক্টরগুলোর যোগফল আর কি, ভেক্টরগুলোর যে যোগফল সেটাকে আমরা লব্ধি বলছি। ওকে, এখন দেখো ভেক্টরের বিয়োগ। তো এবার আমরা বিয়োগ নিয়ে কথা বলবো। দেখো বিয়োগ জিনিসটা একদম সিম্পল, খুবই সহজ। মনে করো ভাইয়া, আমার কাছে একটা ভেক্টর আছে, ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর। হ্যাঁ, আমি চাচ্ছি এ ভেক্টরটা কেমন দেখতে। মনে করো এইরকম ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, এইটা হলো আমাদের এ ভেক্টর। হ্যাঁ, এবং মনে করো এই দিকে আমার কাছে আরেকটা ভেক্টর আছে, এই ভেক্টরটা হচ্ছে গিয়ে বি ভেক্টর। আচ্ছা, তো আমি চাচ্ছি এ মাইনাস বি বের করতে, এ ভেক্টর থেকে বি ভেক্টরকে বিয়োগ করতে চাচ্ছি। তাহলে খেয়াল করে দেখো, আমি যখন বিয়োগ করব তখন যেটা পাবো এ প্লাস মাইনাস বি। এটা কি করলাম ভাইয়া? দেখো ভাইয়া, বিয়োগ কিন্তু আলাদা কোনো কিছু না, বিয়োগটা আসলে এক ধরনের যোগ। কিরকম যোগ? আমি যদি এ মাইনাস বি করতে চাই, তাহলে আমার যে বি ভেক্টরটা আছে সেই বি ভেক্টরকে আমি আগে নেগেটিভ ভেক্টরটা নিব, বি ভেক্টরের ঋণাত্মক ভেক্টর নিব বা নেগেটিভ ভেক্টর নিব। নেগেটিভ যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটার সাথে এ ভেক্টরের যোগ করব বা লব্ধি করব। তাহলে আমরা কিন্তু দুইটা ভেক্টরের বিয়োগফল যেটা সেইটা কিন্তু পেয়ে যাব। তাহলে ভাইয়া দেখো,
এখানে আমাদের এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর এবং এই ভেক্টরটা হচ্ছে আমাদের বি ভেক্টর। সো তাহলে আমি যদি a মাইনাস বি করতে চাই তাহলে সবার আগে আমি যেটা করব যে ভাই আগে এই বি ভেক্টরটার তুমি নেগেটিভ ভেক্টর নাও। দেখো তো নেগেটিভ ভেক্টর কিভাবে পাই আমরা, জাস্ট ডিরেকশনটা উল্টাই দিলেই কিন্তু এইটা যদি বি ভেক্টর হয় এটা কিন্তু হয়ে যাবে কি মাইনাস বি ভেক্টর। সো তাহলে এই যে এ ভেক্টর আর এই যে মাইনাস বি ভেক্টর এই দুইটার যদি আমি লব্ধি বের করি সেই লব্ধিটাই কিন্তু হবে a মাইনাস বি। যেমন দেখো এই ভেক্টরটাকে আমি এখন যখন যোগ করব এটার সাথে তখন কিভাবে যোগ করতে হয়, এই ভেক্টরের শেষের সাথে এই ভেক্টরের শুরু যোগ করতে হয়। এই যে শুরু, প্রথমটা শেষের সাথে পরেরটা শুরুকে যোগ করতে হয়। তাহলে এদের লব্ধি কোনটা হবে, এদের লব্ধি হবে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ আদি থেকে শেষ পর্যন্ত, আদি থেকে শেষ পর্যন্ত। সো তাহলে এখানে আমি যেটা পাচ্ছি সেটা হলো এ এর সাথে যোগ করছি আসলে কাকে, মাইনাস বি কে। সো আলটিমেটলি এটাই আমাদের ভেক্টরের বিয়োগ। কিন্তু দেখো কি অ্যামেজিং একটা টেকনিক, যে দুইটা ভেক্টরের যোগ আমি জানি সেটাকে ইউজ করেই কিন্তু আমি বিয়োগটাও করে ফেলছি, সেটাকে ইউজ করেই কিন্তু আমি বিয়োগটাও করে ফেলছি। রাইট, লব্ধি মানে হচ্ছে যোগ। সো আমরা বইতে দেখবা সব জায়গাতে লব্ধি কথাটাই লেখা আছে, ইংলিশে লেখা আছে রেজাল্টেন্ট। তো এই জন্য এই কঠিন শব্দটা ব্যবহার করা, তাছাড়া কিন্তু আলটিমেটলি এটা আসলে যোগ। হ্যাঁ, আলটিমেটলি এটাকে আমরা যোগই বলি, যোগফল বলি। ওকে ভাইয়া, ম্যাথ করালে ক্লিয়ার হতো, ম্যাথ তো করাবো বাবা, এইগুলা থেকে কোনো ম্যাথ আসে না। ম্যাথ যেখান থেকে আসে, যে বিয়োগ যখন করতে হয় তখন অনেক মান বলে দেয়, দিক টিক বলে দেয়, সেগুলো আমরা ডেফিনেটলি করবো। আগে ভাই বেসিকটা বুঝো, তারপরে আমরা ম্যাথে যাবো, ডেফিনেটলি যাবো। ম্যাথ করবো না তো কি করবো বলো, কিন্তু আগে এটুকু আগে বুঝো ভাইয়া, একটু বেসিকটা বুঝো। ভেরি গুড। ওকে, আচ্ছা, সহজ, একদম সহজ। ওকে, তো একজন এই যে বহুভুজের এটা বুঝো নাই, তোমাকে বলবো এটা একবার রিডিং করবা একটু, একদম ত্রিভুজের মতনই। যে আমি যদি সবগুলা ভেক্টর, একটা যদি বহুভুজ আমি আঁকি সাপোজ, এবং প্রত্যেকটা ভেক্টর যদি বহুভুজের একই ক্রমে যুক্ত হয়ে এক একটা ভেক্টর নির্দেশ করে, তাহলে লাস্ট বাহুটা বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। এটাই বুঝাইছে, ঠিক আছে? ওকে, তাহলে ভেক্টরের বিয়োগের কথাটা দেখো এখানে ভাষায় করে কিভাবে প্রকাশ করছে। দুটি ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে, এই যে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু মানে এই শীর্ষবিন্দুতে যে ভেক্টরটি বিয়োগ করতে হবে তার ঋণাত্মক ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে। মনে করো এই যে এই ভেক্টরটা বিয়োগ করতে হতো, সো এই ভেক্টরের আমরা কি করব, ঋণাত্মক ভেক্টরটা নিলাম, তার পাদবিন্দু আমরা এই ভেক্টরের শীর্ষবিন্দুতে যুক্ত করে দিব। এটাই বললো, দুটি ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে যে ভেক্টরটি বিয়োগ করতে হবে তার ঋণাত্মক ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে, এই যে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের যে ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে, এই যে যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তার দৈর্ঘ্য হচ্ছে এই যে, এই দৈর্ঘ্যটা হচ্ছে বিয়োগফলের মান এবং দিকটা হচ্ছে এই দিক বরাবর। তো দিক কিভাবে মান বের করতে হয় সেগুলা আমরা কিন্তু দেখব। ভেক্টরের যোগের অন্য সূত্রগুলো দেখার নাই কেন ভাইয়া, কি পাগল নাকি এই মেয়েটা, আমি বুঝলাম না। তিনটা সূত্র দেখাইছি, আমার কি দেখানো শেষ বলো? টোটাল 5টা দেখাইছিলাম না? এই যে দেখো, এরা আসলে পুরা কমপ্লিট জিসিভি, কমপ্লিট জিসিভি। এই যে 5টা সূত্র, সো এই প্রথম 3টা দেখানো হয়েছে, এরপরে দুটো দেখাবো রে ভাই। আরে কোত্থেকে আসছে এরা, এ কি সবগুলাই তো সেম, ওটা তো আগেই বললাম। আজকে বরং এটাই তো খুশি হওয়া উচিত যে যাক সবগুলা সূত্রই আসলে আলটিমেটলি রেজাল্ট আলাদা আসছে না, রেজাল্ট কিন্তু একই, এটাই তো সেন্স মেক করে, তাই না? ওকে, উগান্ডা থেকে আসছে তাই মনে হচ্ছে, একেবারে উগান্ডা, একেবারে উগান্ডা। ঠিক আছে বস, ওকে। জিসিবি মানে কি? জিসিবি মানে যে কি এটা তো আসলে বলতে পারছি না এখন। ঠিক আছে, শোনো,
তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট থাকবে যারা হচ্ছে দেখবা লাইভ ক্লাস করতে করতে এরা আসলে মনোযোগ, অ্যাটেনশন, ধৈর্য, এটা না বলা সহজ, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এই মনোযোগ মনোযোগ আমি জানি না মনোযোগ বানানো হয়েছে কিনা, এই মনোযোগ, ধৈর্য, এই জিনিসগুলো না আসলে দেখানো অনেক কঠিন। মনোযোগ ধরে রাখা, ধৈর্য ধরে রাখা, এই যে শেষ পর্যন্ত ক্লাসে থাকবো এই ইচ্ছা, এগুলা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টেরই আসলে এই ধৈর্য কুলায় না। যার কারণে দেখা যায় অধিকাংশ স্টুডেন্টই আসলে পরে গিয়ে রেজাল্ট খারাপ করে। তুমি একটু চিন্তা করে দেখো তো ভাই, এসএসসি পরীক্ষায় যতটা জিপিএ 5 পাইছে, এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 কিন্তু তার থেকে 80 থেকে 90,000 কমে যায়। এই কমে কেন? কারণ এই অস্থিরতা, এই অধৈর্যতা, আর কিচ্ছু না। এখন তুমি মনে করতে পারো যে না ভাই, আমি যদি অফলাইনে থাকতাম অনেক মনোযোগ দিয়ে পড়তাম। জি না, এটা আসলে সম্পূর্ণ তোমার সিরিয়াসনেসের উপরে। যেই ছেলে বা যেই মেয়ে অনলাইনে রেগুলার থাকতে পারে না, সে জীবনেও অফলাইনেও রেগুলার থাকতে পারবে না। ওটা একটা মিথ, ওটা একটা ভ্রম একটা। মনে করে সে যে না অফলাইনে ভর্তি হলে হয়তোবা একদম রেগুলার থাকবো, কিন্তু যে আসলে সিরিয়াস সে অফলাইনেও পারে, অনলাইনেও পারে। কিন্তু অনলাইনে সিরিয়াস থাকলে সে এখান থেকে অনেক বেশি আউটপুট নিতে পারে, কারণ রেকর্ড ক্লাস থাকছে, পিডিএফ থাকছে, এই সমস্ত কারণে। কিন্তু অধিকাংশ স্টুডেন্ট অনেকে মনে করে যে না ঠিক আছে, রেকর্ড তো আছেই, তাহলে পরে দেখে নিব। এই যে পরে একবার যদি বলে, তাহলে কিন্তু ওটা রেকর্ডটা জমতে থাকে। কিন্তু অনলাইনের সুবিধাটা হচ্ছে জমে থাকলেও পরবর্তী থেকে কাভার করার একটা সুযোগ আছে, যে না আমার কাছে রিসোর্স তো আছে, অন্তত কি পড়তে হবে। কিন্তু যখন অফলাইনের একটা দুইটা ক্লাস মিস হয়ে যায়, ওইটা কিন্তু বস আর রিকভার করা যায় না। সেটা ওই টিচার কিন্তু তোমাকে আসলে ওই 1.5 ঘন্টায় সবাইকে যেভাবে পড়াইছে, তোমাকে হয়তো 10 মিনিটে পরে দেখাই দিবে। ওইটা ফুল ওই ফ্লেভারটা কিন্তু তুমি আসলে পাবা না। তো মেইন আইডিয়াটা আসলে কি? আইডিয়াটা হচ্ছে যে ভাই, যখন একটা লাইভ ক্লাসে বসছো, তখন এমন একটা মাইন্ডসেট নিয়ে বসবা যে আমি যদি এখন লিভ নেই, তাহলে আমি কোথাও একটা স্বাক্ষর করতেছি যে ঠিক আছে, এসএসসি তে জিপিএ 5 পাইছি, ওইটা দিয়ে সারা জীবন চালাই দিব, এইচএসসি তে জিপিএ 5 পাওয়ার দরকার নাই, লিভ নেই। যখনই পড়তে বসতে ধরো তুমি 10 থেকে 15 মিনিট পড়ার পর তোমার খুব উঠতে ইচ্ছা করতেছে, মন উড়ু উড়ু করতেছে, তখনই নিজেকে একটু বুঝাবা, শান্ত করবা। আমি এখন যদি উঠে যাই, তার মানে আমি কোনো একটা জায়গায় সাইন করতেছি যে ঠিক আছে, আমার বুয়েটে চান্স পাওয়া দরকার নাই, ঠিক আছে, আমার ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া দরকার নাই, ঠিক আছে, আমার এইচএসসি তে জিপিএ 5 পাওয়া দরকার নাই। মনে করবা যে এইটা সাইন করে তারপর তুমি উঠতেছো, তাইলে দেখবা যে তখন নিজেকে আবার ওই পড়ার টেবিলে ধরে রাখতে পারবা। এই ধৈর্যটা বস খুব জরুরি, খুব জরুরি। কারণ এটা যদি তোমাদের মধ্যে না থাকে ইনবিল্ট, তাহলে এটাকে একটা অভ্যাসে পরিণত করতে হবে, এবং এই অভ্যাসটা তোমাকে আসলে অনেক দূর নিয়ে যাবে। জাস্ট কি বললাম, যখন তুমি রেকর্ড ক্লাস করছো বা যখন তুমি লাইভ ক্লাস করছো, আমাদের প্রায় হয় কি 10 মিনিট পড়ার পরে মনে হয় ভালো লাগতেছে না, একটু ঘুরে আসি, একটু ফেসবুক দেখে আসি। আধা ঘন্টা পর মনে হয় আর একটু চিল, ঘুরে আসি। ওই যে একবার উঠি পড়ার টেবিল থেকে, তারপর কিন্তু আবার 3 ঘন্টা পরে এসে বসি। তো আলটিমেটলি অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যায়, দিনের পড়া হয় আধা ঘন্টা। এই কারণে যখন পড়তে বসছো, ইমার্জেন্সি কন্ডিশন ছাড়া, হ্যাঁ এখন যদি বাসার থেকে কোনো একটা কিছু বলে যে বাজারে যা, এটা কর ওটা কর, সেটা অবশ্যই করবা। কিন্তু ওই যে আছে না, নিজের খোয়াইশ মেটানোর জন্য যে যাই একটু ফেসবুকিং করে আসি, একটু ইউটিউব দেখে আসি, একটু মুভিটা শেষ করে আসি, এইরকম যখন কোনো একটা নিজের ধরো যে আনন্দকে প্রাধান্য তুমি দিচ্ছ, তখন একটু নিজেকে বুঝাবা এইভাবে যে ঠিক আছে, আমার এইচএসসি তে জিপিএ 5 পাওয়া দরকার নাই, এটাকে আমি সাইন করলাম, দরকার নাই আমার, ঠিক আছে, এবার আমি পড়াশোনা থেকে উঠে যাই। এই উঠে যাওয়ার চিন্তা করলেই তখন মনে হবে যে না ঠিক আছে ভাই, আমার তো পাওয়া দরকার আছে, তাহলে আমি আরেকটু বসে থাকি। বুঝতে পারছো? ওকে। না না, ক্লাস শেষ না, ক্লাস আরো আছে। দেখো, সো আমরা সাধারণ সূত্র পড়লাম। তো এটা ভাইয়া ধৈর্যটা ধরে রাখতে হবে, ঠিক আছে, যত কষ্টই হোক। মনে করবা যে এটাই তোমার একটা চ্যালেঞ্জ, যে একটা ক্লাস, আমরা কিন্তু ক্লাস বেশি লম্বা করি না, ক্লাস 3 ঘন্টা 4 ঘন্টা এরকম কিন্তু নেই না, জাস্ট তোমাদের এই মনোযোগের অ্যাটেনশন স্প্যানের কথা চিন্তা করে, যে 1.5 ঘন্টা একটা ঠিক আছে, একটা পারফেক্ট টাইম, খুব কমও না বেশিও না, পারফেক্ট। ঠিক আছে, তো এটাকে হচ্ছে ইয়া করতে হবে। পড়ার রুটিন দেন, রুটিন নিজের কাছে ভাইয়া, ওগুলা নিয়ে কথাবার্তা বলবো সামনে, চিন্তা করো না, সব গাইডলাইন পাবা ইনশাল্লাহ, জাস্ট আমাদের সাথে থাকো, শেষ পর্যন্ত সাথে থাকো, লাইভ ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, জিসিভি গিরি করো না। ওকে, এবার আসো ভেক্টর যোগের কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো, ভেক্টর যোগের কয়েকটা সূত্র।
কয়েকটা ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা জানবো, যেমন বিনিময় সূত্র, সংযোগ সূত্র, বন্টন সূত্র। চলো এগুলো একটু ফিল করি। দেখো ভাইয়া, বিনিময় সূত্রটা বলে এরকম যে যদি দুইটা ভেক্টর আছে মনে করো a প্লাস বি, এই দুইটা ভেক্টর যদি যোগ করার পরে যে রেজাল্ট পাবা, তুমি যদি বি প্লাস এ করো তাহলেও একই রেজাল্ট পাবা। এটা কি শুধু দুইটা ভেক্টরের জন্য সত্য? না, তুমি যদি তিনটা ভেক্টর নাও, a প্লাস বি প্লাস সি, এটা সমান সমান কিন্তু তুমি করতে পারবা বি প্লাস সি প্লাস এ, অথবা তুমি করতে পারবা যে সি প্লাস বি প্লাস এ, অথবা সি প্লাস এ প্লাস বি, মানে যেই অর্ডারেই যোগ করো না কেন রেজাল্ট একই আসবে। যেমন বীজগণিতে আমরা কি দেখতাম, 5-এর সাথে 3-এর সাথে 4 যোগ করলে যা রেজাল্ট হয়, 4-এর সাথে 5 যোগ করে তার সাথে 3 যোগ করলে যেই রেজাল্ট হয়, 3-এর সাথে 5 যোগ করে তার 4 যোগ করলে কি একই রেজাল্ট আসে না? প্রত্যেক ক্ষেত্রেই ভেক্টরের ক্ষেত্রেও একই কাহিনী হয়। এটা কিভাবে হয় চলো এইটা আমরা একটু ফিল করি। এটা চলো আমরা একটু ফিল করে আসি। খুবই মজার এই টপিকটা, একটু মনোযোগ দিলেই বুঝতে পারবা। তো ভাই মনে করো আমার কাছে কয়েকটা কালারের ভেক্টর আছে, মনে করো 4টা কালার আমি নিলাম, কেমন? 4টা কালারের ভেক্টর নিব। এইটা একটা ভেক্টর নিলাম, এইটা হচ্ছে আরেকটা ভেক্টর নিলাম, ধরো এটা কমলা কালার দিলাম, এইটা বস আরেকটা ভেক্টর নিলাম হলুদ কালারের, এবং ধরো আমরা হচ্ছে কেমন ধরো কেমন দিব 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 ধরো এরকম এরকম আরেকটা ভেক্টর নিলাম। সো এই ভেক্টরটা হচ্ছে অন্য একটা কালার দেই, এটাকে আমি ধরো সবুজ কালার দিলাম। এরকম 4টা ভেক্টর আছে। তো আমি প্রথমে কি করলাম, এই 4টা ভেক্টর প্রথমে এই ভেক্টরকে নিলাম, তার সাথে এইটাকে যোগ করলাম, হ্যাঁ, সেই ভেক্টরের সাথে মনে করো এই ভেক্টরকে যোগ করলাম, তার সাথে মনে করো এইটাকে যোগ করলাম। তাহলে বলো তো ভাই লব্ধিটা কোনটা হবে? লব্ধি হবে আদি থেকে শেষ, এই তো সরণ ভেক্টরের মতন, এইটা কিন্তু আমার লব্ধি। এইবার আমি একটু ডিফারেন্ট অর্ডারে ভেক্টর গুলাকে নিব। এখানে যেমন আগে এইটাকে নিছি, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। এখন আমি একটু ডিফারেন্ট একটা অর্ডারে ভেক্টর গুলাকে নিব। সো একটু খেয়াল করো, মনে করো প্রথমে আমি আগে এই ভেক্টরটাকে নিলাম, তারপরে আমার ইচ্ছা হলো আমি এবার এই ভেক্টরটাকে নিব। একই রকম হয়ে যাচ্ছে না তো? না, এটা এটাকে পরে নেই, আর একটু পরে নেই, এটাকে র্যান্ডমলি নিচ্ছি। এবার এবার এই ভেক্টরটাকে নিলাম, হ্যাঁ, তারপরে ধরো এই ভেক্টরটাকে নিলাম, ঠিক আছে, ওকে, তারপরে ধরো এই ভেক্টরটাকে নিলাম। এখন খেয়াল করো, এবার কিন্তু আমি র্যান্ডমলি ভেক্টর গুলাকে যোগ করছি। বলো তো ভাইয়া লব্ধিটা এখানে কি হবে? এই আদি থেকে শেষ পর্যন্ত হবে না? খেয়াল করো, এই লব্ধির মানটা বা লব্ধিটা, লব্ধি ভেক্টরটা, এটা আসলে সেম হবে আগেরটার মতন। খেয়াল করো, ফিলটা দেখো, এই ভেক্টরটা তো সবগুলার যোগফল ছিল, সবগুলা লব্ধি ছিল। সো এই ভেক্টরটাকে যদি আমি এখানে নিয়ে আসি টেনে, আদিবিন্দুগুলাকে এক করলে খেয়াল করে দেখো পারফেক্টলি কিন্তু এই ভেক্টর গুলা দেখো মিলে যাচ্ছে। অর্থাৎ এতগুলো ভেক্টরের যোগফল যা, তুমি যদি ভিন্ন অর্ডারেও তাদেরকে নাও তাহলে কিন্তু যোগফল দেখো এক্স্যাক্টলি সেম আসছে, এখানে যা আসছিল এখানে তাই আসছে। বুঝতে পারছো ভাইয়া? যোগফল তো লব্ধি, কিন্তু বিয়োগফল, বিয়োগফলটাকে বিয়োগী বলা হয় ভাইয়া, বিয়োগফলটাকে কিন্তু বিয়োগী বলা হয়, ঠিক আছে? লব্ধি বলতে যোগফল বোঝানো হয়, এবং বইতে সবখানে লব্ধি কথাটাই প্রচলিত। এবার আসো আমরা আসো আরেকটা টেস্ট করে দেখি, ভিন্ন ভিন্ন টেস্ট করে দেখি। মনে করো এইবার আমি শুরুতে এইরকম একটা ভেক্টর নিলাম, তারপরে ধরো এইরকম একটা ভেক্টর নিলাম, এটাকে কোথায় যুক্ত করব? এটাকে অবশ্যই এটা শেষ প্রান্তে যুক্ত করতে হবে, কিন্তু খেয়াল করো আদি থেকে শেষ, এটা আদি এটা শেষ। তারপরে আমি হচ্ছে এই ভেক্টরটা নিলাম ধরো, এই ভেক্টরটা নিলাম ধরো, এবং তারপরে আমি হচ্ছে এই ভেক্টরটা নিলাম। এই দেখো, তাহলে প্রথমে কমলাটা নিলাম, তারপর সবুজটা নিলাম, তারপর হলুদটা নিলাম, তারপরে ব্লুটা নিলাম। তাহলে ভেক্টর কি হওয়ার কথা? আদি থেকে শেষ, এই যে কমলার শুরু থেকে এই পর্যন্ত হওয়ার কথা। চলো তো দেখি এটা কি হুবহু ওই জায়গাতে বসানো যায় কিনা। এই দেখো, একেবারে পারফেক্ট, একেবারে পারফেক্ট যাকে বলে।
ঠিক আছে, মানে তুমি এটার ফিলটা হচ্ছে যে বস তুমি যেভাবে করেই ভেক্টর গুলোকে যোগ করো না কেন, ভেক্টরের যোগফল কিন্তু আদি থেকে শেষ এটা কিন্তু একই রকম হচ্ছে, লব্ধিটা কিন্তু একই রকম হচ্ছে। ঠিক আছে, সো এটাকে আমরা বলছি বিনিময় সূত্র, যে তুমি ভেক্টর a প্লাস বি করো যে কথা, বি প্লাস এ করা একই কথা, সি ডি করা একই কথা। ঠিক আছে, সেটা একটা অ্যামেজিং জিনিস। কিন্তু তুমি চাইলে র্যান্ডমলি আর অনেকগুলো ভেক্টরকে নিয়ে দেখতে পারো, লব্ধি ভেক্টর যেটা সেটা কিন্তু এক্স্যাক্টলি সেম হবে, তাই না? এবার আসো অ্যাসোসিয়েটিভ ল কোনটাকে বলে বা সংযোগ সূত্র কোনটাকে বলে। সংযোগ সূত্র বলছে যে মনে করো একটা ভেক্টর আছে এ ভেক্টর আর একটা ভেক্টর আছে বি ভেক্টর। সো তুমি যদি এ আর বি দুইটাকে যোগ করে তার সাথে সি ভেক্টরকে যোগ করো, এটা সমান সমান আসলে আমরা বলতে পারি এ ভেক্টর প্লাস বি প্লাস সি ভেক্টর, বি প্লাস সি ভেক্টর। দুইটা ভেক্টরকে যদি এভাবে করে তুমি যোগ করো, এ প্লাস বি যোগ করে তার সাথে সি যোগ করলে যা হবে, এ এর সাথে বি প্লাস সি যোগ করলে একই রেজাল্ট হবে। তো চলো আবারও আমরা একটা টেস্ট করে দেখি। আমাদেরকে মনে করো তিনটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর দেওয়া আছে এইটা, একটা ভেক্টর দেওয়া আছে এইটা, এবং আরেকটা ভেক্টর দেওয়া আছে মনে করো এইটা। এরকম তিনটা ভেক্টর আমার কাছে দেওয়া আছে। হ্যাঁ, সাপোজ এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের সেই বি ভেক্টর, এটা হচ্ছে আমাদের সি ভেক্টর। তো আমাদের প্রথমে বলছে যে তুমি আগে এ আর বি কে যদি যোগ করো, চলো আগে যোগ করি এ ভেক্টর এবং এই যে বি ভেক্টর, এই দুইটাকে যখন আমি যোগ করছি এদের লব্ধি কত, এই আদি থেকে শেষ এইটা হচ্ছে তাদের লব্ধি। সো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। সো এই দুইটার যোগ হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, এ প্লাস বি, এই তো এটা লব্ধি, তো এটাই। সো বলছে এ আর বি এর লব্ধির সাথে যদি সি কে যোগ করো, এ আর বি এর লব্ধি হচ্ছে এইটা, তার সাথে তুমি যদি এই সি কে যোগ করো, সি কে যোগ করো, তাহলে বলো তো এখন লব্ধি কোনটা হচ্ছে? লব্ধি হচ্ছে এই আদি থেকে শেষ এইটা। সো এটা এ প্লাস বি ছিল, পিঙ্ক কালার যেটা সেটা হচ্ছে এ প্লাস বি ছিল, আর এই ভেক্টরটা সি ভেক্টর ছিল, আর এই লাল কালারের ভেক্টরটা কিন্তু আলটিমেটলি এ প্লাস বি করে আমরা যা পাইছি তার সাথে সি কে যোগ করছিলাম। ঠিক আছে, তার সাথে আমরা সি কে যোগ করছিলাম। সো এইবার আসো আমরা যদি এবার বি প্লাস সি এর সাথে এ কে যোগ করি, বি ভেক্টর ছিল এইটা, সি ভেক্টর ছিল এইটা। সো ভাই বি প্লাস সি মানে আসলে কোনটা হবে? বি প্লাস সি মানে হচ্ছে, বি প্লাস সি মানে হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের বি প্লাস সি ভেক্টর। খেয়াল করো এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এবং এই ভেক্টরটা হচ্ছে আমাদের বি প্লাস সি। সো এই যে বি প্লাস সি যে ভেক্টরটা পেলাম, বি প্লাস সি যে ভেক্টরটা পেলাম তার সাথে এ ভেক্টরকে যোগ করতে হবে। সো এ ভেক্টরের সাথে যখন বি প্লাস সি কে আমি যোগ করব, এটা হচ্ছে এ ভেক্টরের সাথে এবার আমি বি প্লাস সি কে যোগ করব। খেয়াল করো আমাদের ফাইনাল লব্ধি কিন্তু এইটা আসছিল। দেখো এই ক্ষেত্রেও লব্ধিটা এক্স্যাক্টলি কিন্তু এইটার মতনই হয়ে যাচ্ছে। এই দেখো একদম এটার মতনই হয়ে যাচ্ছে। সো তাহলে এটা কিন্তু আমাদের এ প্লাস বি প্লাস সি এর রেজাল্টের সমান। আশা করি বুঝতে পারছো যে ভাইয়া এখানে দেখো এ ভেক্টরের সাথে বি প্লাস সি দুইটাকে যোগ করার পরে যে লব্ধিটা আসছে সেটা কিন্তু আমরা যখন এ প্লাস বি এর লব্ধি করে তার সাথে সি যোগ করছিলাম একই লব্ধি। দেখো মান দিক কিন্তু একই রকম আসতেছে, মান দিক একই রকম আসছে, ভেক্টর কিন্তু একই রকম আসছে। ঠিক আছে ভাই, লাস্টের যোগ ভুল কেন? লাস্টের যোগ ভুল কেন? এই যে বি প্লাস সি করলাম, এটা হচ্ছে এর সাথে বি প্লাস সি এর লব্ধিটা যোগ করে দিলাম। ঠিক আছে, একই কথা কিন্তু ভাইয়া, অর্ডার যাই হোক লব্ধির মানে একই হবে এক্স্যাক্টলি। এগুলাকে কি সূত্র বলা ঠিক? দেখো এগুলো সূত্র না, এগুলো আসলে বৈশিষ্ট্য বলতে পারো, ভেক্টর যোগের কয়েকটা বৈশিষ্ট্য আসলে। ঠিক আছে, দিক একই কেন? ওমা, কারণ এইটার যোগফল বা এইটার লব্ধি আর এইটার লব্ধি কিন্তু একই রকম।
সো তাহলে লব্ধি ভেক্টর যদি একই রকম হয় তাহলে এটাও লব্ধি এটাও লব্ধি। সো এই দুইটা লব্ধির কিন্তু মান আর দিকটা একই রকম হতে হবে, কারণ একটা ভেক্টরের কি কি থাকে? একটা ভেক্টর মান থাকে এবং তার দিক থাকে। তো যদি দুইটা ভেক্টর সমান হতে হয়, সমান ভেক্টর হতে হয়, তার মান সমান হতে হবে, তার দিকও সমান হতে হবে, তখনই আমি দুইটা ভেক্টরকে একই ভেক্টর বলতে পারবো। তাহলে এই ভেক্টর আর এই ভেক্টর একই রকম, কারণ এর মান যা দিকও তাই, তাই না? এবং লব্ধিটাও তো একই রকম হওয়ার কথা, সেটাই তো এই সূত্রটা বলছে যে a প্লাস b কে যোগ করে যে c এর সাথে যে রেজাল্টটা পাবা, এখানেও রেজাল্টটা একই পাবা। আমাদের সূত্র এটাই বলছে এবং আমরা প্র্যাকটিক্যালি কিন্তু এটাই দেখলাম। বুঝতে পারছো? b প্লাস c প্লাস a হতো, ও আরে ভাই তুমি যদি করো না, এই যে b প্লাস c নিলাম, তার সাথে a যোগ করো, তার সাথে a যোগ করো, একই তো হবে। দেখো এই ক্ষেত্রে লব্ধি কোনটা? এই যে আদি থেকে শেষ। দেখো তো এই যে ভেক্টরটা নিলাম, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা কি একদম এক না? একদম এক কিন্তু, ঠিক আছে? তো তাহলে রেজাল্ট একই আসবে বস, এটা কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। ওকে, তো আশা করি এটা বুঝতে পেরেছো। বন্টন সূত্রটা কি? এটা আমাদের লাস্ট টপিক। দেখো বন্টন সূত্রটা হচ্ছে, মনে করো আমার একটা ভেক্টর আছে a ভেক্টর আর একটা ভেক্টর আছে b ভেক্টর। আমরা a ভেক্টরকে মনে করো m গুণ করলাম, সাপোজ দ্বিগুণ করলাম ধরো, এবং b ভেক্টরকেও মনে করো m গুণ করলাম। তাহলে দেখা যাবে এদের যে লব্ধিটা ছিল আগে, সে লব্ধির ভ্যালুটাও m গুণ হয়ে যাবে। কি বললাম দেখো, মনে করো a আর b দুইটাকে তুমি যোগ করছো, সো তাহলে a ভেক্টরটাকে যদি m গুণ করো, b ভেক্টরটাকে যদি m গুণ করো, প্রত্যেকটা ভেক্টরকে আলাদা আলাদা করে ধরো দ্বিগুণ করলা, তার মানে বোঝাচ্ছে তার লব্ধির মানটাও দ্বিগুণ হয়ে যাবে। খেয়াল করো এটা কেমন জিনিস। মনে করো যে আমরা ভাইয়া এইখানে একটা ভেক্টর আছে, এটা হচ্ছে a ভেক্টর, এইটা একটা ভেক্টর আছে, এটা মনে করো b ভেক্টর, ঠিক আছে? এই ভেক্টরটা হচ্ছে a ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে b ভেক্টর। আমি এবার চাচ্ছি যে এই ভেক্টরটাকে m গুণ করতে, ধরো দ্বিগুণ করতে চাচ্ছি, ধরো এটাকে আমি টুয়াইস a বানাতে চাচ্ছি। তাহলে বলো তো টুয়াইস a বানানো মানে কি? এর দৈর্ঘ্যটাকে ডাবল করে দেওয়া না? যদি ভেক্টরটা দ্বিগুণ হতে চাই তাহলে কিন্তু এটাকে আমার ডাবল করে দিতে হবে। তো তাহলে ভাই দেখো, যদি দ্বিগুণ হতে হয় তাহলে এই ভেক্টরটাকে আমার ডাবল করে দেওয়া লাগবে। এই যে এইটা হচ্ছে আমাদের সেই 2a ভেক্টর। কারণ আমরা কি বলছি, ভেক্টরের দৈর্ঘ্য কিন্তু তার মানের সাথে সমানুপাতিক, মান যত বড় হয় দৈর্ঘ্য কিন্তু তত বড় হতে থাকে, ঠিক আছে? তাহলে দেখো এখানে a ভেক্টর যেটা আছে এইটাকে যদি আমি দ্বিগুণ করি এবং আমার যে b ভেক্টর আছে, সেইটাকে যদি আমি ডাবল করি, তাহলে দেখো আগে সবার আগে বলতো a আর b এর লব্ধি কি ছিল? a আর b এর লব্ধি কি ছিল? a আর b এর লব্ধি ছিল এই যে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যেটা, সেটা এটা আমাদের a ভেক্টর, এটা আমাদের b ভেক্টর, এইটা ছিল হচ্ছে a প্লাস b ভেক্টর, তাই তো? এখন যখন আমি a কে ডাবল করে দিলাম, b কে ডাবল করে দিলাম, এটা হচ্ছে টুয়াইস b, তখন বন্টন সূত্র বলছে তোমার লব্ধিটাও ডাবল হয়ে যাবে। দেখো তো ভাই, যদি এটা হচ্ছে a প্লাস b এর লব্ধি ছিল, তো এইটাকে যদি আমি ডাবল করি তাহলে এরকম হবে, তাহলে এরকম হবে। এটাই কিন্তু আমাদের 2 ইন্টু a প্লাস b বোঝাচ্ছে, কারণ আমি দ্বিগুণ করে দিছি এটাকে। এইবার দেখো এই ভেক্টরটাকে তুমি যদি এখানে নিয়ে আসো, এই যে এটার আদি বিন্দুর সাথে যুক্ত করো, দেখো পারফেক্টলি কিন্তু এটা মিলে গেছে। তো তাহলে এই সূত্রটা আসলেই কিন্তু সত্য এবং ফিল করা যায়, তাই তো? যে আমরা যদি যেই দুইটা ভেক্টরকে আগে যোগ করছি a প্লাস b করে, যদি আমরা a কে m গুণ করি, b কে m গুণ করি,
এটা তো দ্বিগুণের জন্য দেখলাম। সো যদি 3 গুণ 4 গুণও হয় তাহলেও একই জিনিস হবে। যে দুইটাকে যদি একই গুণ আমরা করার পরে যোগ করি, তাদের লব্ধিটাও কিন্তু এত গুণ হয়ে যাবে। অনেক দারুণ একটা ফিল এগুলা। ঠিক আছে? যদি বুঝতে পারো তাহলে বস অনেক ভাল লাগবে। ঠিক আছে? ইনশাআল্লাহ বুঝবা। যারা যদি কোন জায়গায় মিস করে থাকো জাস্ট রেকর্ডটা দেখলেই ইনশাআল্লাহ পারফেক্টলি বুঝতে পারবা। সো আমরা আজকে ক্লাস এখানে শেষ করব। নেক্সট ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব একটু বলে রাখি। সামান্তরিক সূত্র নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। এই সূত্রটা থেকেই আমরা মূলত যত টাইপের ম্যাথ প্রবলেম আছে সেগুলা কিন্তু সামান্তরিক সূত্র ইউজ করে আমাদেরকে করতে হয়। সামান্তরিক সূত্র ইউজ করে আমরা ভেক্টরের মান বের করা শিখব, দিক বের করা শিখব। সো এতদিন তো ম্যাথ হাতে কলমে করতাম না। সো এই সূত্রটা থেকে বা এই যোগের নিয়মটা থেকে আমরা নেক্সট ক্লাস থেকে রিয়েল ম্যাথ প্রবলেম সলভ করা কিন্তু শুরু করব। ঠিক আছে? ওকে। সো তোমাদের জন্য লাস্ট কথা। সেটা হচ্ছে তোমরা গতকালকে অনেক ফিডব্যাক জানিয়েছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ক্লাস কেমন লাগছে। আমি দেখলাম যে বেশিরভাগ পোলাপানি অনেক স্মার্ট, তারা আসলে অনলাইন ক্লাসটাকে অনেক সুন্দরভাবে অ্যাডাপ্ট করে নিছে। আলহামদুলিল্লাহ। এবং যারা এখনো হয়তোবা লাইভ ক্লাস করার সময় পায়নি, রেকর্ডটা এখনো দেখেনি, তারাও হয়তোবা খুব ভালোভাবেই এটার সাথে অ্যাডাপ্ট করে নিবে। সো আজকের ক্লাসটাও কেমন লাগছে ডেফিনেটলি তোমরা একটু জানাই দিও। তাহলে আমিও একটু সাহস পাবো যে যাক তোমরা সবাই ঠিকঠাক মতন বুঝতে পারছো, এবং সেই সাহস নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আসবো এরকম আরো দারুণ 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 কিছু কন্টেন্ট নিয়ে, যাতে করে তোমাদেরকে একদম চিবিয়ে চিবিয়ে পুরো ফিজিক্সটা একদম শেষ করে দিতে পারি, একদম ফিল দিয়ে যাতে করে শেষ করে দিতে পারি। সো দোয়া করো আমার জন্য। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।